রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে। এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ, সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রসেল ভাই। আমি আফনান আপনাদের সামনে আজকে স্টোরি নিয়ে হাজির হয়েছি। আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব, এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ড স্টোরিটি আমি আগে ঈদ স্পেশাল এপিসোডে বলেছি। খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক যে জায়গাটি আছে, সেই দরগা শরীফের পাশে একটি বাসা রয়েছে। শেখ জাহিদুল ইসলাম নামক একজন ব্যক্তি, উনি ওনার সঙ্গে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলেন এবং আমাদের খুলনা জেলার ভৌতিক টিমের সদস্য সৈকত এই স্টোরিটি কালেক্ট করে দিয়েছিলেন। আমি এর আগের স্টোরিটা আপনাদেরকে বলেছিলাম, ওই বাসাটি এমন ব্যতিক্রমী একটি বাসা, যেই বাসায় কোনো ঘড়ি চলে না। কাঁটাওয়ালা ঘড়ি তো একদমই না, এবং ডিজিটাল ঘড়িও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই বাসারই আরো কিছু ঘটনা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি সৈকত শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে আমাকে পাঠিয়েছেন। এখন আমরা শুরু করছি সেই ঘটনাটি। ওই বাসায় অনেক ঘটনা রয়েছে, তবে 2018 সালে একদম রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেখ জাহিদুল ইসলাম, উনি বিবাহিত। উনি যথারীতি প্রতিদিনের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত প্রায় 11:30টার দিকে উনি এবং ওনার স্ত্রী শুয়ে পড়েন। ওনার ঘরের ডিম লাইটটা জ্বালানো থাকতো এবং ওনার ঘরের পাশে একটি বারান্দা রয়েছে। ওনারা যখনই লাইটটা অফ করে শুয়েছেন, শোয়ার পরপরই যখনই হাজবেন্ড ওয়াইফ দুইজনই যখন চোখ বন্ধ করেছেন, তখন শেখ জাহিদুল ইসলাম উনি দেখছেন চোখ বন্ধ করা অবস্থায় যে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এই সাপটি উনার দিকে আসছে। এবং অবস্থাটা এমন যে উনি যেহেতু বিছানায় শুয়ে আছেন, উনি চোখ বন্ধ করেই মনে হচ্ছে যে উনি ঘরের সবকিছু দেখতে পাচ্ছেন। উনি চোখ বন্ধ করে উনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পায়ের দিকে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ। এবং এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেন, এই সাপের কিন্তু 5টি মাথা রয়েছে। 5 মাথাওয়ালা একটি সাপ ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি এই দৃশ্য দেখার পরপরই ভয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন। চেপে ধরে উনিও চিৎকার করে ওঠেন। ওদিকে ওনার পাশে শুয়ে থাকা স্ত্রী উনিও এসে জাহিদুল ইসলামের হাত চেপে ধরে চিৎকার করে ওঠেন। তখন শেখ জাহিদুল ইসলাম ওনার স্ত্রীকে বলেন যে আমি এরকম এরকম দেখেছি। ওনার স্ত্রী বলে যে আমিও তো একই জিনিস দেখেছি। তখন ওনারা কথা বলতে বলতে ডিম লাইটের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখেন, ওনারা একটু আগে চোখ বন্ধ করে যেটা দেখছিলেন, সেই জিনিসটাই ওনাদের সামনে। প্রকাণ্ড একটি সাপ, কালো রঙের। এই কারণে বলছিলাম, ওনারা যখন চোখ বন্ধ করেছিলেন তখন রুমটা আলোকিত দেখছিলেন, কিন্তু আসলে তো রুমটা আলোকিত ছিল না। রুমটা ছিল ডিম লাইটের আবসা আলো ছিল রুমে। যখন ওনারা দুজনই চোখ খুলে সামনের দিকে তাকান, দুজন একত্রে দেখেন যে একটু আগে চোখ বন্ধ করে কালো রঙের যে সাপটি দেখেছেন, ঠিক ওই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাপটি 5 মাথাওয়ালা, এবং সেটি তাদের দিকে তাকিয়ে আছে। এবং সাপটি কিন্তু অনেক বড়, ঠিক যেমন ফনা ধরে। আপনারা অনেক সময় এই ধরনের বহু মাথাওয়ালা সাপ দেখেছেন, অনেক সময় ছবিতে দেখেছেন। এটি কিন্তু বাস্তবে ওনাদের রুমের মধ্যে ওনারা দেখতে পান। যখন দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখনই ওনাদের সামনেই এই সাপটি ওনাদের বারান্দার দরজা দিয়ে বের হয়ে চলে যায়।
এটি ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে আসি তার পরের দিন কি হলো। শেখ জাহিদুল ইসলাম উনি ওনার বাসায় ছোট্ট একটা কোচিং সেন্টার চালান। তো বিভিন্ন ব্যাচ ওনার রয়েছে। তো একদিন মানে এই ঘটনা ঠিক পরের দিন ওনার একটা ব্যাচের পড়া ছিল, কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্ট কম এসেছিল, মাত্র 2 জন স্টুডেন্ট এসেছিল এবং তারা ছিল মেয়ে স্টুডেন্ট। ওখানে ওরা যেখানে বসে পড়তো সেখানে তারা ঢোকার পরেই তারা চিৎকার করে সেন্সলেস হয়ে যায় 2 জনই। পরে বাসার অন্য সদস্যরা আসে, তাদেরকে একটু সেন্স ফেরানো হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। ওরা বলে যে তারা যখনই ওই রুমে এসে বসেছে, বসার পর হঠাৎ করে তারা দেখতে পায় দরজা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিলবিল করে অসংখ্য সাপ রুমের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তখনই তারা নিশ্চিত মৃত্যু ভেবে চিৎকার দেয় এবং তারপরে তাদের কিছু আর মনে নেই। তো এই সাপের এই উপদ্রব, এই কাল্পনিক সাপের উপদ্রব যখন শুরু হয়, তখন শেখ জাহিদুল ইসলাম ভাইয়ের আম্মা উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন। তিনি তান্ত্রিক গোছের একজন মহিলা। উনি ওনার বাসায় আসার সাথে সাথে উনি বলেন যে এই বাসায় কোনো সমস্যা রয়েছে। তখন উনি বলেন যে আমি দেখি সমস্যা সলভ করতে পারি কিনা। উনি ওনার একটা রিচুয়ালের মাধ্যমে উনি সেই কাজটা শুরু করেন। চতুর্দিকে কিছু একটা গোলাকার বৃত্ত এঁকে তার মধ্যে বসেন, অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত যেগুলা দেখি আর কি। উনি যখন ওনার রিচুয়ালটা শুরু করেন, হঠাৎ করে উনি মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন, বাবারে মরে গেলাম বাঁচাও, এরকম বলে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলেন যে আমি আর এক সেকেন্ড এই বাসায় থাকবো না, এক্ষুনি বের হয়ে যাব। তাই বলে উনি কোনো মতে উঠে ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলো নিয়ে দৌড় উনি বাসার বাইরে চলে যান। তখন উনি স্বাভাবিক হন। তখন ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যখনই আমি রিচুয়াল করতে শুরু করেছি তখন আমি দেখি ভয়ঙ্কর আকৃতির কালো রঙের একটি সাপ, যার অনেকগুলো মাথা আছে, সরাসরি এসে আমার পায়ে কামড় দিয়েছে এবং আমি ছটফট করছিলাম এবং তখন ওই সাপটি বলছিল যে আর কখনো এখানে আসবি না। তখন আমি কোনো মতে পরিমরি করে যে বাইরে চলে এসেছি, সুতরাং এইখানে আমি আর কখনো আসবো না, তোমরাও যত দ্রুত পারো বাসাটি ছেড়ে দাও। এই ঘটনাটি এখানেই শেষ নয়। শেখ জাহিদুল ইসলামের ভাইয়ের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসতে যায়, বিশেষ করে রাতের বেলা, তখন ঘটে আর এক ধরনের ঘটনা। এমন একটি ঘটনা আমি বলছি। শেখ জাহিদুল ইসলামের মামা উনি একদিন আসছিলেন, কারণ যেহেতু ওই বাসাটা খুব বেশি আগের করা না, 2007 সাল থেকে ওনারা থাকা শুরু করেছেন এবং তখন থেকেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং টুকিটাকি সমস্যা সবসময় লেগেই থাকে। তো ওনার মামা একদিন আসছিলেন। ওনার বাসায় আসার আগে বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশ দিয়ে আসতে গেলে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, এই কালভার্টটা পার হয়ে আসতে হয়। ওনার মামা আসছিলেন, আসার পথে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা এই কালভার্টের পাশে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে কাঁদছে। তার মামা জিজ্ঞেস করেন, খোকা তোমার কি হয়েছে, কোথায় বাসা তোমার? তখন তার মামা খেয়াল করেন সে কোনো কথা বলে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন কোনো উত্তর দেয় না, তখন উনি লক্ষ্য করেন যে ওই বাচ্চা ছেলেটি তার দিকে তাকালো এবং তার চোখ স্বাভাবিক মানুষ থেকে কিন্তু অনেক বড়। যখন তার দিকে তাকানোর পর তার মামার বুঝতে আর বাকি রইল না যে উনি একটা বড় ধরনের বিপদে পড়েছেন। তখন উনি যেটি করেন, যেহেতু ওনার পেছন দিকে যাওয়ার কোনো ওয়ে ছিল না,
উনি তো যেহেতু ওনার বোনের বাসাতেই যাবেন, অন্য কোনো বাসা তো উনি চেনেন না আশেপাশে, তখন উনি ওই বাচ্চাটির সামনে দিয়ে ওনার বোনের বাসার দিকে দৌড় দেন এবং উনি দৌড় দেওয়ার সময় বারবার পিছনেও লক্ষ্য করছিলেন এবং উনি দেখছিলেন ওই বাচ্চাটিও তার পেছনে পেছনে দৌড়ে আসছে। দৌড়ে আসতে আসতে যখন উনি ওনার বোনের বাসার কাছে চলে এসেছেন, যখন দরবার শরীফের ঠিক একদম ওখানে চলে এসেছেন, তখন উনি লক্ষ্য করেন ওই বাচ্চাটি আর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই ওনার একদম কানের কাছে ফিসফিস করে একটা আওয়াজ আসে। ফিসফিস করে আওয়াজটা এমন ছিল, আর কখনো এদিকে আসবি না। কিন্তু এর পরেও উনি এসেছেন একাধিকবার, কিন্তু দিনের বেলা এসেছেন। রাতের বেলা ওই বাসায় যদি কোনো গেস্ট আসে, তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন, এমনই একটি বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে এবং ওনারা অত্যন্ত কষ্টের মধ্যে ওই বাসায় জীবনযাপন করছেন। অনেক তান্ত্রিক কবিরাজ যারাই এসেছেন তারা সবাই একই কথা বলেছেন যে ওনার বাসাটি যেখানে অবস্থিত, শত শত বছর আগে ওখানে একটি মনসা দেবীর মন্দির ছিল এবং আমরা জানি মনসা কিন্তু সাপের দেবী এবং ওই মন্দিরটা কালের বিবর্তনে হারিয়ে গেলে ওই জায়গার উপরই ওনাদের বাসা এবং এই কারণে ওনাদের বাসায় এই ধরনের সমস্যা চলছে তো চলছে এবং এখনো চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সকল লিসেনার্সকে, ধন্যবাদ রাসেল ভাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে বলছি। আমি আমার নামটা ব্যক্তিগত কারণে শেয়ার করতে পারছি না, ওই জন্য দুঃখিত। আমি 2011 সাল থেকে মুক্তি ফিল্ম শুনে আসছি, তো আজ পাঠাচ্ছি। ঘটনাটা একদম আমার নিজের সাথে ঘটা, ওটা আমার স্কুল জীবনের কাহিনী। ঠিক আছে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এবং আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড এবং ভাইও বলা চলে, যেহেতু আমরা পাশাপাশি বাড়ি ছিল। ফ্রেন্ড এবং ভাই, আমরা দুজনেই একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। তো আমাদের মধ্যে একটা কন্টেস্ট চলতো, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়, যে কিভাবে ওকে আমি হারাবো, আমি জিতবো। লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়। তো যতই কন্টেস্ট হোক, ও আসলে আমার সাথে কখনো পেরে উঠতে পারে নাই। কিন্তু জানি না ওইটাই কি আমার জীবনের সব থেকে ভুল ছিল কিনা, জানি না। তো সে আমি একই স্কুলে পড়তাম, স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, স্কুল থেকে আসার পরে ওর সাথে আমার মিলামেশা ছিল। তো এভাবেই দিনকাল চলতে লাগলো। হঠাৎ করে আমি একদিন শুয়েছি, রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেল। তখন আমার কাছে মোবাইল টোবাইল কিছু ছিল না, তখন আমি মোবাইল ইউজ করি না। তো আমি হঠাৎ করে দেখতে পারলাম যে আমার ঘরের ওই পাশে লাইট জ্বলছে একটা বাতি। আমি হঠাৎ করে বললাম যে এখানে লাইট জ্বলছে কেন? ভাবলাম হয়তো আমার বাবা অনেক রাজ্যে কাজ করতো, আমি ভাবছি হয়তো বাবা ওখানে কাজ করছে। কিন্তু আমি ওখানে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা কি করছে, মানুষ সিগারেট খায় না, এভাবে সিগারেটের মতো খাচ্ছে এবং অবিরতম তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। আমি তখন ভয়ে, আমার পাশে বাবা ছিল, মা ছিল, আমি কে ছিল আমি অতটা খেয়াল করি নাই। আসলে আমার সাহস হয় নাই যে আমি ওদেরকে ডাক দেবো,
যাই হোক, তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। পরে ঘটনাটা আমি আমার পরের দিন সকালে মায়ের কাছে শেয়ার করি। মা বলে, কই না তো, লাইট তো ছিল না, আর তোর বাবা তো শুয়েই ছিল, কেউ ছিল না। যাই হোক, এটা ছিল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন আমি একটা গাছে উঠলাম আম পাড়তে। আম পাড়ার ওঠার পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, এরকম অবস্থা। আমি বললাম, এরকম কেন হচ্ছে? তারপর আমি ভয়ে গাছ থেকে নেমে গেলাম। মা বলতো যে, বাবা দুপুরবেলা গাছে উঠিস না, দুপুরবেলা অনেক সমস্যা হয়। তো আমি ওই ভয়ে গাছ থেকে নেমে গেলাম। তারপর দেখা গেল আমি নদীতে নামলাম সাঁতার কাটতে। ওইখানে মনে হতো কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাবে, এরকম। তো দিন যাচ্ছে, এইসব সমস্যাগুলো আমার দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। দিন যাচ্ছে, সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমি ঘুমিয়ে আছি, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে কে যেন আমাকে একদম পা ধরে টেনে হিঁচড়ে যেন কি নিয়ে যাচ্ছে। তো যখন আমার ঘুম ভেঙে যায়, সমস্যা হয় না। যখনই চোখ বুঝবো তখন এই সমস্যাটা হয়। তাছাড়া যখন আমি চোখ বুঝবো মনে হচ্ছে আমি যেন কোথায় পড়ে যাচ্ছি। একদম আমাকে মনে হচ্ছে যেন কিছু থেকে, অনেক তালা কিছুর উপর থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি নিচে পড়ে যাচ্ছি। হঠাৎ করে ফাল দিয়ে লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে যাই। এভাবে দিন চলতে লাগলো। এই সমস্যাগুলো প্রতিনিয়ত 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 হতে যাচ্ছে। সামনে আমার পরীক্ষা ছিল। আমার পরীক্ষা একদমই লেখাপড়ায় মন বসতো না। আমি কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসতে পারছি না। এই সময় সমস্যাগুলো দিন দিন আমাকে ঘিরে ধরতে লাগলো এবং আমি এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ি। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে না, আসলে ওনার তো কোনো সমস্যা হয় নাই, হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, এই কারণে সমস্যা হলো। কিছু ওষুধ লিখে দিল, তারপর আমি বাড়ি চলে আসলাম। কিন্তু দিন যাচ্ছে, সমস্যা বেরিয়ে যাচ্ছে। তো আমার পাশের এক কাকি ছিল, তারপরে সে আমার মাকে এসে বললো যে আসলে ডাক্তার যখন কাজ হচ্ছে না, ওকে একটা কবিতা দেখা। আমার পাশের বাড়িতেই আমার সম্পর্কে দাদু হয়। আমার একজন কাকি আছে, ওই কাকি বাবা। তো উনি আসছেন, উনি কবিরাজ। সবাই মানে আমার মা বাবা সবাই গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বললো। তারপর উনি আমাদের বাড়িতে আসলেন এবং আমাকে দেখলেন। তিনি দেখেই বুঝতে পারলেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তিনি বললেন যে আমার কিছু সময় দরকার, কে করেছে বা কারা করেছে সবই আমি বলতে পারবো, আমার একটু সময় দরকার। তো তারপর তিনি চলে গেলেন। পরের দিন রাত 9টার দিকে তিনি আসলেন আমাদের বাড়িতে। আসার পর তিনি কি যেন কি বললেন আমাকে, মানে বললেন একটু ঝাড়বে। তারপর তিনি কি কি বললেন এবং ঝাড়লেন, কিছু নিয়মকানুন পালন করলেন। তারপর তিনি একটু ধ্যানের মতো বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে তিনি উঠে বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কে করেছে সেও তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন একটা তাবিজ রাখা হয়েছে আমার, যে আমি যেখানে ঘুমাই ওই বালিশের ভেতরে। কিন্তু রাসেল ভাই, বালিশ তো সেলাই করা ছিল, ওটার ভিতরে কিভাবে তাবিজ গেল ওটা আমি বুঝতে পারলাম না। তারপর তিনি বলেন আসলে এটা জিন দ্বারা চালান করা হয়েছে। এছাড়া আরেকটা তাবিজ করা হয়েছিল আমাদের উঠানের মাঝখানে, যেখান থেকে আমি যখন ঘুম থেকে ওঠার পরে যখন বের হই, এবং ওই তাবিজের উপরেই, যেখানে তাবিজটা পোতা রয়েছে ওর উপরেই পা দিয়ে আমাকে যেতে হতো। এবং এই কারণেই সমস্যা দিন দিন আমার বাড়তে লাগলো। তারপর তিনি বললেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা অনেক কাছের লগে করেছে।
কে করেছে তিনি আমাদের সব বললেন এবং বললেন যে দেখুন, আপনারা দুইজন পাশাপাশি লোক, কোনো ঝামেলার সৃষ্টি করবেন না, আর এ থেকে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে ওনারাই করেছেন। ঠিক আছে, আমি জানি, আপনারা জানেন, আপনাদেরকে আমি বললাম, কিন্তু আসলে ওর আইনগত কোন ব্যবস্থা নিতে পারবেন না। তো এই বিষয়ে না জানাই ভালো। তবে আমি ওর পর থেকে ওই সমস্যাগুলো আমার দিন দিন সমাধান হতে শুরু করলো, কিন্তু একটা ক্ষতি আমার হয়ে গেল। ওর পর থেকে আমার আসলে কখনো পড়াশোনায় মন বসে নাই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি কোনোভাবেই পড়াশোনায় বসতে পারিনি। শুধু ওই আমার ফ্রেন্ড ছিল, ওনার মা আসলে রাসেল ভাই আমাকে এই তাবিজটা করেছিল। ওনারাও আসলে ওই তাবিজটা করার পরে সুখে নাই। ওনারা বিভিন্ন দায় দেনায় অভুক্ত হয়ে দিন যাচ্ছে তাদের। এই ছিল ভাই রাসেল ভাই আমার ঘটনা। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম আব্দুল্লাহ আল মামুন। উনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। গ্রামের নামটি আমাদেরকে উনি জানিয়েছেন, তবে সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? ঘটনাটি শোনার পর আপনারা কিছুটা হলেও আঁচ করতে পারবেন। ঘটনাটির সময়কাল 2012 কি 13 সাল এরকমটা হবে। ঘটনাটি বোঝার সুবিধার্থে ওনার পরিবারের বর্ণনাটা দেয়াটা জরুরি বলে আমি মনে করছি। এই মামুন ভাইয়ের বাবা, চাচা, ফুপুরা 3 ভাই 2 বোন। মামুন ভাইয়ের বাবা ভাইদের মধ্যে মেঝো। ওনার বাবার ফার্নিচার এবং গাছের বিজনেস রয়েছে। আর মামুন ভাইয়ের বড় কাকা মানে জ্যাঠা, উনি পাকিস্তানে থাকতেন। আর ওনার ছোট চাচার চায়ের দোকান ছিল। ছোট চাচা একটু বাউন্ডুলের স্বভাবের ছিল, দোকানের দিকে খেয়াল রাখতেন না, রাত করে বাড়িতে ফিরতেন, সবসময় তার মাথা গরম থাকতো। কিছু থেকে কিছু হলেই সবসময় মামুন ভাইয়ের আম্মু, জেঠি আর মামুন ভাইয়ের দাদির সাথে ঝগড়া করতেন। ওনার এই স্বভাব পাল্টানোর জন্য পরিবারের সিনিয়ররা ঠিক করলেন যে তাকে বিয়ে দেবেন। যেমন কথা তেমন কাজ, আশেপাশে অনেক জায়গায় দেখাশোনা করা হচ্ছিল। ফেনী এলাকার এক মেয়ের সাথে ছোট চাচার বিয়ে ঠিক হয়। মামুন ভাইয়ের দাদা কিন্তু জীবিত ছিলেন না। পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতেন মামুন ভাইয়ের বাবা। যেহেতু ওনার বড় চাচা পাকিস্তানে, করাচিতে, আর ছোট চাচার তো এরকম বাউন্ডুলের স্বভাব, আর দাদি তো আসলে অনেক বয়স্ক ছিলেন। কিছু কিছু বিষয়ে উনি সিদ্ধান্ত দিতেন, কিন্তু অনেক জটিল বিষয়গুলো আসলে সিদ্ধান্ত দেওয়ার মতো শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা ওনার আসলে তখনও ছিল না, যেহেতু অনেক বয়স হয়ে গেছিলেন আর কি। ওনার এত বয়স যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যে বাংকারটা, এটা কিন্তু কুমিল্লার লাকসাম পর্যন্ত চলে এসেছিল। এই কারণে চট্টগ্রামেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক কিছু বলতে পারেন। তাহলে বোঝাই যাচ্ছে যে ওনার বয়স কত। তো যাই হোক, বিয়ে শাদী হয়েও যায় ঠিকঠাক মতো। বিয়ের পরে 5-6 মাস সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর বিভিন্ন কারণে এই ছোট চাচা, ছোট চাচি আর এই মামুন ভাইয়ের মা এবং জেঠির সাথে সবসময় ঝগড়া লেগে থাকতো। কেন ঝগড়া হয় এটা আসলে ডিটেলসে বলাটা খুব মুশকিল। একদম সাধারণ বিষয় নিয়েই ঝগড়াঝাটি চলতে থাকে। তো এইভাবে যেহেতু ঝগড়া চলছে, একটা পর্যায়ে এই মামুন ভাইয়ের দাদি মামুন ভাইয়ের বাবাকে ডেকে বলে দেন যে এভাবে তো হইচই করা সম্ভব না, প্রত্যেকটা দিন এরকম ঝগড়াঝাটি লেগেই থাকে। এক কাজ কর, এই সম্পত্তি আলাদা করে দে, আর এই ছোট ছেলেটাকে আলাদা করে দিই। মানে ছোট চাচা, মামুন ভাই ছোট চাচাকে আলাদা করে দিবেন আর কি। তো যেদিন ভিটার ভাগ ভাটোয়ারা হবে সেদিন এই যে চাচি, মানে ছোট চাচির ফ্যামিলির অনেকেই আসছেন। আর এদিক থেকে 2 ফুপু, 2 ফুপুর হাজব্যান্ড, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওনারাও আসছেন। ঘটনাটা শুরু এই ভিটামাটি ভাগ হওয়া নিয়ে। যেহেতু মামুন ভাইয়ের দাদি ওনাদের সাথেই খাওয়া দাওয়া করেন
এদিকে ফুপুদের বিয়ে হয়ে গেছে, আর ফুপুদের বড় করা, বিয়ে শাদী দেয়া সবকিছুই কিন্তু এই মামুন ভাইয়ের আব্বু উনি নিজ অর্থায়নে করেছেন। আর যে জ্যাঠা মানে বড় চাচা, উনি তো করাচিতে থাকলেও খুব একটা যোগাযোগ করতেন না পরিবারে, এই জন্য ওই বড় চাচি বা জেঠির দায়িত্বও কিন্তু মামুন ভাইয়ের আব্বুর কাঁধেই এসে পড়েছে। যেহেতু দুই বোনকে উনি বড় করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, এই জন্য এই দুই বোন তাদের স্বামীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেহেতু ভাই অনেক কষ্ট করছে এখনো করে, সুতরাং এই সম্পত্তির যেই ভাগটা হয় এটা আমরা কেউই নেব না। এই বিষয়ে তাদের স্বামীরাও সম্মতি দিয়েছিলেন। মোটামুটি কোনো ধরনের প্ররোচনা ছাড়াই ওনারা এই সম্পত্তি থেকে নিজেদের অংশটা ছেড়ে দেন, বলেন যে আমার ভাইরা পাকে না। তবে এখানে ওনাদের একটা ওসিয়ত ছিল, সেটা হচ্ছে যে ওনারা যে সম্পত্তিটা ছেড়ে দেবেন এটা যেন এই মামুন ভাইয়ের আব্বা পান, এটা ওনাদের একটা ইচ্ছা ছিল আর কি। এখন দুই বোনের পুরো সম্পত্তি যদি মামুন ভাইয়ের আব্বা পান, সেক্ষেত্রে উনি একটু ভাগে বেশি পেয়ে যান, এটা দেখা গেল যে অন্য ভাইদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে এক কাজ করি, ভিটা 4 ভাগ করি। 4 ভাগ করার পর 2 ভাগ মামুন ভাইয়ের আব্বা নিবেন, মানে ওই যে দুই ফুপুর যেই অংশগুলো ওইভাবে একটু মিলতাল করে 2 ভাগ নিবেন মামুন ভাইয়ের আব্বা, আর 1 ভাগ হচ্ছে ওনার জ্যাঠা, মামুন ভাইয়ের জ্যাঠা যিনি পাকিস্তানে থাকতেন আর কি, আর 1 ভাগ এই ছোট চাচা, মামুন ভাইয়ের যিনি ছোট চাচা উনি পাবেন। এখন এই সিদ্ধান্ত সকলে মেনে নিলেও এই যে চাচির মানে ছোট চাচির ভাইয়েরা কিন্তু মেনে নেয়নি। তাদের কথা হলো যে এই যে একটা ভাগ করা হয়েছে দুই ফুপুর সম্পত্তি নিয়ে, যে একটা ভাগ করা হচ্ছে, সেই ভাগ থেকে অর্ধেক অংশ ছোট চাচাকে দেয়া হোক আর অর্ধেক অংশ মামুন ভাইয়ের আব্বাকে দেয়া হোক। এই বিষয়টা নিয়ে মূলত ঝগড়ার সূত্রপাত ঘটে। আর এই ঝগড়াঝাটিতে সবচেয়ে মেইন ভূমিকা পালন করেছে হচ্ছে এই ছোট চাচির আপন ভাই, মানে ছোট চাচার শ্যালক। ঝগড়ার এক পর্যায়ে এই ছোট চাচার শ্যালক সে কি করেছে, এই মামুন ভাই ফুপুর গায়ে হাত তুলেছে। এই দৃশ্য দেখে অন্য যে দুই ফুপা, ইনারা তো আর বসে থাকবেন না, ওনারা কি করেছেন, ওই ছোট চাচার শ্যালককে দিয়েছেন এক মায়ের। নিজের আপন ভাইয়ের মার খাওয়া দেখে স্বাভাবিকভাবেই বোনের গায়ে হাত তোলা, এটা কি কেউ সহ্য করতে পারবে? এদিকে এই মামুন ভাইয়ের চাচারা দেখেছে তার বোনের গায়ে হাত তুলেছে, আবার স্ত্রীর গায়ে হাত তুলেছে আর একজন পুরুষ লোক, এটা নিশ্চয়ই তার স্বামীরা মেনে নেবে না। সব মিলিয়ে একটা বেশ ভালো ধরনের ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় ওখানে। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত মতোই ভিটামাটি ভাগ হয়ে যায়। এরপর থেকেই মূলত আসল ঘটনার সূত্রপাত হয়। ভিটা ভাগের পর 1 মাসের মতো সবকিছু ঠিকঠাক ছিল। ঘটনা শুরুর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তা হলো ওনাদের বাড়ির চারদিকে একদিন সকালবেলা ছাই আর পানি দিয়ে গোলালে যেরকম একটা মিশ্রণ হয়, ওই রকম বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে গন্ডির মতো আঁকা চারদিকে। ওনারা প্রথমে মনে করেছেন হয়তোবা কোনো পাখি বা এই টাইপের কোনো কিছুর মলমূত্র হতে পারে, এরকম চিন্তা করেছেন আর কি। প্রথম ঘটনা ঘটে মূলত এই মামুন ভাইয়ের জেঠি মানে বড় চাচির সাথে। গ্রামে ওয়াশরুম তো বাইরে থাকে, তাই উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। রাত আনুমানিক 2টা-2:30 হবে। এমন সময় লক্ষ্য করেন উঠোনের পাশেতে গাছ একটা ছিল, ওই গাছে একটা লম্বা অবয়ব বসে আছে। উনি ওইটা দেখে ভয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন। তারা বাইরে বের হয়ে এসে দেখেন যে এই যে জেঠি অজ্ঞান হয়ে পড়েছেন উঠানের এক পাশে। তাকে তুলে এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। উনি বলেন যে উনি কি দেখেছেন, তো এটাকে সবাই চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন যাতে করে উনি সাহস পান, যদিও বা ওনারাও চিন্তা করেছেন এটা চোখের ভুলই হবে। এভাবে রাতের বেলা একা একা কেউ বের হলেই নাকি ওই অবয়বটাকে দেখত। একদিন তো জেঠি দেখেছেন, সেটাকে চোখের ভুল বলে চালিয়ে দেওয়া হয়েছে। যারা চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন এরাই পরবর্তীতে আবার দেখেছেন। এরপর রাতের বেলা ঘরের চালে ঢিল ছোড়ার শব্দ হতো, অনবরত না, কয়েকটা ঢিল পড়তো, এরপরে আবার
নীরব থাকতো, আবার পড়তো, এইভাবে আর কি। কিন্তু সকালবেলা ওই ঢিলগুলার খুঁজে পাওয়া যেত না। এরপর আর এক ঘটনা ঘটে। ওনাদের উঠোনের একদিকে কয়েকটা লিচু গাছ আর নারকেল গাছ ছিল। এই গাছগুলো হঠাৎ করে মারা যেতে থাকে। একের পর এক সুস্থ গাছ 1 সপ্তাহের মধ্যে মারা যায়। এরপর পুকুরের মাছ মারা যেতে থাকে। মামুন ভাইয়ের আব্বুর ব্যবসায় লোকসান হতে থাকে একের পর এক। সবার টনক নড়ে তখন যখন ওনার আব্বুর এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা বেশ রহস্যময়। একটুর জন্য ওনার আব্বু বেঁচে গিয়েছিলেন, কিন্তু পায়ে প্রচন্ড চোট লেগেছিল। অ্যাক্সিডেন্টটা ছিল এরকম যে উনি দোকান থেকে ফিরে আসার সময় রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। ওই সময় একটা পিকআপ ট্রাক সে রাস্তার একটা ভালো জায়গা দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে কি করে পিকআপটা এলোমেলো চলা শুরু করে এবং এই মামুন ভাইয়ের আব্বুর গায়ে তুলে দেয়। উনি কি করেছেন, পায়ে আঘাত পাওয়ার পরেই এক সাইডে পড়ে গেছেন। আল্লাহর রহস্যের সম্বন্ধে ওনার গায়ের উপর দিয়ে উঠে যায় নাই। আর মামুন ভাইয়ের আব্বুকে মিস করার পর ওই পিকআপটা রাস্তার এক পাশে অনেকটা খাদের মধ্যে চলে গেছে। বাজারের লোকজন তো ওই ড্রাইভারকে ধরে, জিজ্ঞেস করে যে তুমি খালি রাস্তায় এরকমটা করলা কেন, এই লোকের গায়ের উপর উঠাইতে গেলা কেন? অপর পাশ থেকে তো অন্য কোনো গাড়িও আসছিল না। তখন ওই ড্রাইভার একটা রহস্যময় ব্যাপার বলে। সেটা হলো, ড্রাইভার বলে হঠাৎ করে নাকি তার সামনে একটা লোক চলে আসছে, আর ওই লোকটাকে বাঁচানোর জন্য উনি এক সাইডে যখনই গাড়ি ব্রেক করেছেন বা সাইডে নিয়েছেন, তখনই মূলত এই মামুন ভাইয়ের আব্বার গায়ে ধাক্কা লেগেছে। অথচ মামুন ভাইয়ের আব্বা বলেন ওই সময় তো কোনো লোকজনই ছিল না ওখানে, আমি একাই ছিলাম। উপস্থিত লোকজন বলে যে আরে নেশা টেশা করছে গাড়ি চালানোর সময়, এই জন্য ভুলভাল দেখছে। এরপর পুলিশ ডেকে ওই ড্রাইভারকে পুলিশের হাতে তুলিয়ে দেওয়া হয়। আর স্বাভাবিক এরকম তো মনেই হতে পারে যে দিন দুপুরবেলা এরকম সে যদি দেখে, নেশা না করলে এরকম দেখার কথা। আসলে যে এই ব্যাপারটা কি ছিল, এই বিষয়টা দাদি সর্বপ্রথম আঁচ করতে পারেন যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে। একের পর এক এই সমস্যাটা হচ্ছে। ভর দুপুরে মানুষকে এভাবে মেরে ফেলার ভয়ঙ্কর কোন একটা বান হয়তো মারা হতে পারে, এরকম চিন্তা করেছেন উনি। এদিকে মামুন ভাইয়ের আব্বা উনি আবার এসব জাদু টোনায় খুব একটা বিশ্বাস করতেন না। যেহেতু বিশ্বাস করতেন না, ওনার দাদি কয়েকবার বলার পরও এগুলো নিয়ে আসলে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। বাধ্য হয়ে ওনার দাদি সিদ্ধান্ত নিলেন যা করার উনিই করবেন। যেহেতু অনেক আগের মানুষ উনি এসব বিষয়ে মোটামুটি বুঝতে পারতেন। তবে বুঝতে পারলেও আসলে বয়স তো অনেক হয়ে গিয়েছিল, এই কারণে অতটা মানে উনি ঠাহর করতে পারেন নাই। যখন দেখলেন যে এইরকম একটা অবস্থায় চলে গেছে তখন বুঝতে পারলেন। কারণ এমনিতে তো জিন ভূতের সমস্যা হইতেই পারে, বিভিন্ন সময় হয়েছে, ঠিকও হয়ে গেছে, কিন্তু এটা কি? যাই হোক, উনি কি করেছেন, মানে দাদি কি করেছেন, এক শুক্রবার বিকালে এই মামুন ভাইকে বলেছেন এলাকার দোকান থেকে 1 বিড়া পান আর ছোট্ট 1 বোতল সুগন্ধি তেল কিনে নিয়ে আসতে টাকা দিয়েছেন। মামুন ভাই নিয়েও আসছেন। উনি যখন নিয়ে আসলেন তখন দাদি ওনাকে নিয়ে পাশের গ্রামে, যে গ্রামে দাদির বাবার বাড়ি, সেখানে গিয়েছেন। ওখানে এক মহিলার কাছে নাকি জিন আসতো। তো দাদি ওখানে নিয়ে গিয়েছেন, আর বারবার যাওয়ার পথে বলে দিয়েছেন যে ওই মহিলা কথা বলার সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, শুধু যে প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না, আর কোনো মিথ্যা কথাও বলা যাবে না। তো ওনারা ওই মহিলার বাড়িতে গিয়েছেন। ওই মহিলা ওনার দাদিকে বলেছেন যে মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আমরা আসনে বসবো। যেহেতু ওনার নিজের বাবার গ্রাম, মানে দাদির নিজের বাবার গ্রাম, অনেকেই পরিচিত, গল্প গুজব করে বিকেলটা ওই বাড়িতেই ওনারা সবাই মিলে কাটিয়ে দেন। সন্ধ্যা নামে, সন্ধ্যার পর যখন মাগরিবের আজান নামাজ সবার শেষ হয়েছে, সবাই নামাজ পড়েন, তো শেষ করে ওই মহিলা ওই জায় নামাজেই বসে আছেন। জায় নামাজে বসে কিছু সময় উনি দোয়া দুরুদ পড়তে থাকেন। জায় নামাজ থেকেই ওনার হাজবেন্ডকে ইশারা করেন। ওই মহিলার হাজবেন্ড ওনাদের আনা পান ওনাকে দেন, পান খাওয়ার উপযোগী করে ওই যে জর্দা, তারপরে সুপারি, এই জিনিসগুলো দিয়ে পান বানিয়ে দেন। এরপর ওই সুগন্ধি তেলের শিশি থেকে কিছুটা তেল মাথায় লাগিয়ে দেন ওনার হাজবেন্ড, কি জন্য দোয়া পড়ে মাথায় লাগিয়ে দেন আর কি। কিছুক্ষণ পর হঠাৎ করে ওই মহিলা জায়নামাজ থেকে উঠে খাটে বসে পড়েন, পায়ের উপর পা তুলে বসে পড়েন। তখন ওই মহিলার স্বামী আর এই যে মামুন ভাইয়ের দাদি ওই মহিলাকে সালাম দেন, আর মামুন ভাইকেও সালাম দিতে বলেন।
ওই মহিলা ভারী পুরুষের কণ্ঠে সালামের জবাব দেন এবং জিজ্ঞেস করেন যে আমাকে আপনারা কেন ডাকছেন। এরপর দাদি সব ঘটনা খুলে বলেন। কিছুক্ষণ চুপ থাকার পর ওই ভারী কণ্ঠ বলে ওঠে, আসলে সমস্যা এখনো অতটা জটিল হয়নি, আপনাদের উপর আল্লাহর রহমত আছে, তবে আরো আগে বোঝা উচিত ছিল, আরো আগেই আসা উচিত ছিল। এরপর ওই ভারী কণ্ঠটি বলে দেয় যে পাশের গ্রামের মসজিদে একজন হুজুর আছে, আগামীকাল এই মহিলার স্বামীকে সাথে নিয়ে ওই হুজুর আপনাদের বাড়িতে যাবেন, বাকি সবকিছু আমি বলে দেব সেই হুজুরকে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নাই। তো এই ধরনের আশার বাণী শোনার পর ওনারা আশ্বস্ত হন। হঠাৎ করেই ওই মহিলা নিস্তেজ হয়ে যান, কিছু সময় বিছানায় শুয়ে থাকেন, এরপর স্বাভাবিক হন। স্বাভাবিক হওয়ার পরেও মনে হচ্ছিল ওই মহিলা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছেন, এমনটা মনে হচ্ছিল আর কি। এরপর ওই বাড়ি থেকে ওনারা রওনা দেন। ঠিকঠাক মতো ওই বাড়িতে চলে আসছেন মামুন ভাই ওনার দাদিকে নিয়ে, পথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর দিন ওই মহিলার স্বামী এবং পাশের গ্রামের একজন হুজুর মামুন ভাইদের বাড়িতে আসছেন। ওই হুজুর আসার পরেই মানে এমন একটা আচরণ করছেন, মনে হচ্ছে ওই হুজুর ওই বাড়ির সব রুম বা সব কিছু চেনেন, অথচ এই বাড়িতে উনি আগে কখনো আসেনি নাই। উনি এসে প্রথমে বলেন যে একটা কোদাল দেন তো। তো কোদালটা নেয়ার পর উনি কোদালটা হাতে নিয়ে সোজা একটা ঘরের কিনারে গিয়ে গর্ত করা শুরু করলেন। কাউকে জিজ্ঞেস করছেন না যে এখানে কি আছে না আছে, উনি নিজেই করছেন, মনে হচ্ছে কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। উনি বিভিন্ন জায়গায় গর্ত করেন, তারপর ঘরে যে চৌকাঠের নিচে গর্ত করেন, এরকম বেশ কিছু গর্ত করে উনি প্রায় 6টা তাবিজের মতো কিছু জিনিস উদ্ধার করেন। হুজুর প্রথমে আগুন জ্বালান, আগুনের উপরে কিছু দোয়া পরে ফু দেন, এরপর ওই তাবিজগুলোকে আগুনে ফেলে দেন। এরপর মসজিদের হুজুর সব ঘটনা খুলে বলেন। উনি বলেন যে গত রাত্রে বড় হুজুর, মানে ওই যে মহিলার কাছে আসা যে জিন, উনি তাকে সব ঘটনা বলে গেছেন। উনি বলেন যে এই যে মামুন ভাইয়ের বাবা এবং চাচার যেই সম্পত্তিগুলো ছিল আর কি, বা পুপুদের যে সম্পত্তি ছিল, এটা নিয়ে ভাগ বাটোয়ারার সময় যখন ওই যে ছোট চাচা শ্যালককে মারধর করা হয়েছিল, তো এটা কিন্তু ওই ছোট চাচির মা এবং চাচি ওনারা তো দেখেছেন এবং ওনারা খুব অপমানিত হয়েছেন আর কি এই বিষয়টাতে। তাই ওনারা ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। মূলত পরিবারের সদস্যরা যখন কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছেন, তখন ওই কাপড় থেকে কিছু সুতা নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। শুধু যে সুতা তা কিন্তু না, পরিবারের প্রত্যেক সদস্যেরই ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে এক তান্ত্রিকের কাছে তারা দেন এবং কালো জাদু করান। হুজুর এটাও বলেন যে ভাগ্য ভালো ওই তান্ত্রিক এতটা শক্তিশালী না, অত তন্ত্রমন্ত্র জানে না, যতটুকু জানে তাতেই এই অবস্থা। আপনারা যদি কোনো শক্তিশালী তান্ত্রিকের খপ্পরে পড়তেন তাহলে কি অবস্থা হতো। আর বাড়ির উপর বিভিন্ন জিন চালান করে দেওয়া হয়েছিল যাতে করে আস্তে আস্তে ক্ষতি হয়। আর ওরা যে পরিমাণ উপকরণ মানে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ সংগ্রহ করেছিল, তাতে এই পরিবারকে একদম ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ওই জিনগুলোই মূলত রাস্তার পাশে যখন মামুন ভাইয়ের আব্বু দাঁড়িয়েছিলেন, তখন ওই ড্রাইভারকে হিপনোটাইজ করে একটি দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের আব্বা বেঁচে গিয়েছিলেন। পায়ে আঘাত লেগেছিল, তবে তেমন কোনো ক্ষতি হয়নি। আর বড় ধরনের যে ব্ল্যাক ম্যাজিকগুলো, সেগুলো নাকি ওই বাড়ির গাছের উপর দিয়ে গিয়েছে, যার কারণে গাছগুলো মারা গিয়েছে। চালে ঢিল মারা, তারপর ওই যে গাছের ডালে বসে থাকা, এগুলো কিন্তু ওই জিনেদেরই কাজ ছিল। তো হুজুর বেশি বেশি করে বাড়িতে নামাজ পড়তে বলেন, তারপরে জিকির আজগার করতে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন, এবং হুজুর ওই বাড়িটা বন্ধ করে দেন। হুজুর যাওয়ার সময় এই মামুন ভাই জিজ্ঞেস করছেন, আচ্ছা বড় হুজুরটাকে? তখন ওই হুজুর হেসে বলেন, বড় হুজুর হচ্ছে ওনার ওস্তাদ, মানে এই হুজুর উনি বিভিন্ন রুকিয়া শিখেছেন ওই জিনের কাছ থেকে। আর ওই জিন নাকি ওই যে যিনি ভদ্র মহিলা, ওনার বাবার বন্ধু জিন। কোনোভাবে ওই জিনের সাথে ওই ভদ্র মহিলার বাবার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। এরপর ওই জিন ওই ভদ্র মহিলার বাবাকে দিয়ে বিভিন্ন ধরনের রুকিয়া, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাতেন। তবে ওনার বাবা যখন মারা যান, মারা যাওয়ার আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমি তো মারা যাচ্ছি, কিন্তু ওই জিন বলেছিল যে হায়াত মউত আল্লাহর হাতে, পৃথিবীর এই বিধান তো কেউ আসলে খণ্ডাতে পারবে না, আমরাও সবাই একসময় মারা যাব, কিন্তু তুমি মারা গেলেও আমি তোমার বাড়ি ছেড়ে যাব না, তোমার তো মেয়ে আছে একটা,
ওর মাধ্যম দিয়েই আমি চিকিৎসা করাবো। তখন ওই হুজুর বলেছেন, আমার মেয়ে তো আসলে কোনো ইলম কালাম ওইভাবে জানে না, ও তো এই টাইপের কোনো কিছুই আমি শিখাই নাই ওকে। তখন ওই জিন বলেছেন যে ওকে কিছুই জানতে হবে না, তোমার মতো এত রুগী তো দেখতে পারবে না, এই একটা দুইটা রুগী আসলে আমি চিকিৎসা করাই দিব, যেহেতু তুমি আমার বন্ধু তোমাকে আমি ছাড়তে পারি, কিন্তু তোমার বাড়ি আমি যতদিন জীবিত আছি ছাড়তে পারবো না, তোমার পরিবারের সাথেই আমি থাকবো। তো এই কারণেই মূলত ওই জিনটা ওই ভদ্র মহিলার সাথেই রয়ে গিয়েছিলেন। একটা দুটা রুগী দেখতেন আর কি, খুব বেশি দেখতে পারতেন না, ওনার তো সেই এলেম কালাম আসলে নাই, পুরোটাই এই জিনের মাধ্যমে আসলে উনি করতে পারতেন। এরপরে মামুন ভাইয়ের পরিবার থেকে ওই হুজুরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করা হয়। হুজুর সম্পূর্ণরূপে এটা নিতে অস্বীকৃতি জানান এবং বলেন যে যদি কিছু দিতেই হয় এই টাকাটা কোনো একটা এতিমখানায় দান করে দেন। এই ধরনের চিকিৎসা করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর বিনিময় দিতেই যদি হয় তাহলে সেটা অবশ্যই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে যেতে পারে, এটা হুজুর বলে দেন এবং সেই পরিমাণ টাকা ওনারা দিয়েও দিয়েছেন একটা এতিমখানায়। তো এভাবেই এই ঘটনার সমাপ্তি হয়। আর চাচাদের সাথে কিন্তু এরপরে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখন নাকি আল্লাহর রহমতে চাচাদের সাথে এখন আর ঝামেলা নাই, সবাই মোটামুটি মিলেমিশেই আছেন। তো এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন, লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সজীব, রংপুর মিঠাপুকুর থেকে। তো মিঠাপুকুরের কোন গ্রামে বা তিনি থাকেন সেই জিনিসটা আমাকে বলেনি, তিনি শুধু বলেছেন যে তার বাসা হচ্ছে রংপুরের মিঠাপুকুরে। তো ঘটনাটা সেখানেই ঘটেছিল, রংপুরের মিঠাপুকুরের একটি ঘটনা। আমি চেষ্টা করব সজীব ভাইয়ের মতো করে আপনাদের কাছে ঘটনাটি শেয়ার করার। তো আমি ঘটনাটা শুরু করতেছি। ঘটনাটা শুরু হয়েছিল রংপুরের মিঠাপুকুর এলাকায়, যেখানে বিশাল একটি দিঘি আর তার পাশেই থাকা নীলকরদের একটি পুরনো পরিত্যক্ত কুঠুরি। আসলে নীলকর বলতে এখানে বোঝাচ্ছে যে একসময় রংপুরে সর্বপ্রথম নীল চাষ করা হতো এবং সেই সময় নীল কুঠুরি, যে নীল রাখার জন্য যে কুঠুরি ছিল সেগুলো পরিত্যক্ত কুঠুরি বলেছে। তো নীলকরদের একটা পুরনো পরিত্যক্ত কুঠুরি ঘিরে গ্রামবাসীদের মনে আতঙ্ক ছিল, কারণ স্থানীয়দের কাছে জায়গাটি রক্ত দিঘি নামে পরিচিত। আর এই কুঠুরিটা হচ্ছে রক্তদিঘি দিঘি নামে পরিচিত। যে কুঠুরিটা আছে সেটা দীর্ঘদিনের মানুষের আতঙ্ক হওয়ার কারণ হচ্ছে যে ব্রিটিশ আমলে নীল চাষ করতে অস্বীকার করায় এই দিঘির পাড়ে লাইনে করে দাঁড়িয়ে শত শত মানুষকে বা কৃষককে গুলি করে মারা হয়েছিল এবং তাদের রক্তে দিঘির পানি লাল হয়ে গেছিল। অনেক মানুষকে সেই গুলি করে মারার পর সেই নদীতে, সেই দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল, যার কারণে এই দিঘির পানি লালচে হয়ে গেছিল। সেই থেকে গভীর রাতে এই দিঘির চারপাশ দিয়ে কেউ একা যাতায়াত করে না, কারণ এখানে যাতায়াত করলে একটু কারো না কারোর সাথে একটা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই জন্য মানুষ আর কি সেই দিঘি দেওয়ার পাড় দিয়ে কেউ যাতায়াত করতে সাহস পেত না, বিশেষ করে রাতের বেলা। তো একদিন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমাদেরকে সজীব ভাই বলেছেন। সেই ঘটনাটা হচ্ছে যে সরকারি কাজে একজন সরকারি কর্মকর্তা সেই এলাকায় আসেন, তার নাম ছিল জামিল সাহেব। তো অফিসের প্রয়োজনে তাকে আসলে 7 দিনের জন্য এই কুটিরের পাশে একটি ডাক বাংলোতে থাকতে হয়েছিল। তো তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেটাই আমাদেরকে বলেছেন। তো প্রথম দিন যখন জামিল সাহেব পৌঁছালেন তখন সন্ধ্যাবেলা ছিল, চারিদিকে ঝিঝি পোকার ডাক। আর যখন সেই জামিল সাহেব দিঘির পাড়ে যান এবং দেখেন যে পানিগুলো এক অদ্ভুত বিষণ্ণতা দেখতে এবং কালো কুচকুচে পানি। তো ডাক বাংলোর কেয়ারটেকার লতিফ মিয়া তাকে সতর্ক করেন, সেই জামিল সাহেবকে সতর্ক করেন লতিফ, সেই ডাক বাংলার কেয়ারটেকার লতিফ মিয়া। তো তিনি হলো বয়সে অনেক বৃদ্ধ। তো যেহেতু জামিল সাহেব তার সন্তানের মতো, তো তাকে বলেন যে বাবা, রাতে যদি কখনো শুনো দিঘির দিকে কেউ করুণ সুরে বিলাপ করছে বা কোনো মহিলা যদি
করুণ সুরে বিলাপ করছে বা কোনো কুচকাওয়াজের শব্দ, কোনো মানুষের কুচকাওয়াজের শব্দ যদি তুমি শুনতে পাও তাহলে ভুলেও জানালার বাইরে তাকাবে না বা জানালা খুলে দেখবে না। জামিল সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনি লতিফ মিয়ার কথা হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু প্রথম রাতেই তার সেই হাসি মিলিয়ে গেল। রাত যখন প্রায় 2:30, চারপাশ নিঝুম, হঠাৎ জামিল সাহেবের ঘুম ভেঙে গেল এই একটা ছন্দময় শব্দের চাপে। মনে হচ্ছিল দিঘির পাড়ে সেই পাথুরে রাস্তায় একসাথে অনেকগুলো মানুষ মার্চ করে এগিয়ে আসতেছে। আর হলো কান্নার বিলাপ শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায়, আর মানুষের বুটের আওয়াজ খটখট, বা যেরকম অনেকগুলো সৈন্যবাহিনী যেরকম আপনার হলো শব্দ করলে, যেটা জুতা দিয়ে শব্দ করলে যেরকম হয় সেরকম শোনা যাচ্ছিল। তো জামিল সাহেব বিছানা থেকে উঠলেন এবং কুঠুরিয়ার দিঘির দিক থেকে ভেসে আসা শব্দ দিকে তিনি কান পাতলেন এবং দেখলেন যে স্পষ্ট কান্নার শব্দ, যেন কয়েকশো মানুষ একসাথে যন্ত্রণায় কাতরাচ্ছে। জামিল সাহেব নিজেকে সামলাতে না পেরে দরজার পর্দা সামান্য সরালেন। কুয়াশাচ্ছন্ন সেই রাতে তিনি যা দেখলেন তাতে তার সেই দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দেখলেন দিঘির পাড়ে কোনো মানুষ ছিল না, কিন্তু কুয়াশার ভিতরে সারি সারি কঙ্কালসার ছায়া, অবয়ব দেখা যাচ্ছিল, যাদের প্রত্যেকের হাতে ছিল এক একটি নীল রঙের মশাল। তারা কোনো কথা বলতেছিল না, কিন্তু তাদের হাঁটার প্রতিটি পদক্ষেপ মাটি কিরকম করে কেঁপে উঠতেছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল দিঘির মাঝখানে পানির উপর দিয়ে একটা সাদা ঘোড়ার চড়ে একজন লম্বা মানুষ ঘুরে বেড়াচ্ছিল, যার পরনে ছিল ব্রিটিশ আমলের সামরিক পোশাক, কিন্তু তার মুখটা ছিল একদম মাংসহীন, কেবল একটা খুলি কঙ্কালের মতো। তো বারবার সে চাবুক মারতেছিল মানুষদের উপরে, সেই কঙ্কালগুলোর উপরে, বাতাসের উপর, এবং দিঘির পানি থেকে একটা পচা গন্ধ সে জামিল সাহেব অনুভব করলো। তো জামিল সাহেব জানালার পর্দা ফেলে দিলেন এবং বিছানায় তিনি ভয়ে কুকুরে শুয়ে রইলেন এবং তিনি চিন্তা করলেন যে না, এভাবে দেখানো সম্ভব না, এভাবে দেখলে সমস্যা হবে। তিনি যখন ঘুমানোর চেষ্টা করলেন, ঠিক তার দরজার সামনে গিয়ে একজন ফিসফিস করে বলল, সাহেব, আমাদের নীল চাষের হিসাবটা এখনো বাকি আছে, জানালাটা খোলো। এটা তো জামিল সাহেব শুনে খুবই ভয় পেয়ে গেলেন। এখন তিনি কি করবেন বুঝতে পারলেন না। তিনি চিন্তা করলেন যে তার কেয়ারটেকার ঠিকই বলেছে যে এখানে কোনো ঝামেলা আছে। তাকে যেহেতু মানা করছিলেন, আর তিনি মানা করা সত্ত্বেও যেহেতু সেই জানলা দিয়ে সেই জিনিসটা দেখেছেন, যার কারণে হয়তোবা সেই অবয়বগুলো তাকে অনুসরণ করতেছে এবং তার কাছে চলে এসে তাকে ডিস্টার্ব করতেছে। তো তিনি চিন্তা করেন যে বাইরে বের হওয়া বা সেই জিনিসগুলোকে সাড়া দেওয়া নিজের ডেকে আনা। তো তিনি আসলে আর কিছুই করেননি এবং তিনি সেই গুটিসুটি হয়ে তার বিছানায় শুয়ে থাকেন এবং আল্লাহর নাম নিতে থাকেন। এবং পরবর্তীতে অনেক দোয়া পড়ার পরও তিনি দেখেন যে বাইরের সেই শব্দগুলো এবং সবকিছু আস্তে আস্তে সে মিশে গেছে। পরবর্তীতে তিনি যে কখন ঘুমিয়ে গেছেন তিনি নিজেও জানেন না, এবং যখন তিনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তিনি দেখেন যে তার শরীরে এত পরিমাণ জ্বর, যেটা বলার বাইরে। তো তিনি চিন্তা করেন যে এখানে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। আর প্রথম দিনে যে রাতে যে ঘটনা আজকে ঘটেছিল, এবং এটা তো তার তেমন ক্ষতি না হলেও এটা যদি এখন তিনি আবার যদি থাকেন তাহলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য তিনি জামিল সাহেব সেই এলাকায় আর থাকেননি, সেই বাংলাতে ছেড়ে দেন এবং তিনি ঢাকায় চলে যান। তো এই ছিল ঘটনা। তিনি ঘটনাটা শিকার হওয়ার পর পরবর্তীতে সেই গ্রামবাসীকে ঘটনাটাকে শেয়ার করেন এবং সেখান থেকে সজীব ভাই এই ঘটনাটা কালেক্ট করেন। তো তিনি জানিয়েছেন তার কাছে আরো ঘটনা আছে। আমি জানি না এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি আরো রংপুরের ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাফেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফাহাদ ওবায়দুল্লাহ বলছি খুলনা বিভাগের নড়াইল জেলা থেকে। আমার গ্রামের নাম হচ্ছে মহাজন। তো রাসেল ভাই, 2014 থেকে আমি আপনাকে শুনছি, আপনার প্রোগ্রামটি শুনছি। অসম্ভব ভালো লাগে আপনার এই প্রোগ্রামটি। তো
আশা করি প্রোগ্রামটি চালিয়ে যাবেন। যাই হোক, লিসনারদের জন্য আমার একটা কথা আছে। লিসনার যারা শুনছেন সবাইকে বলছি যে অনেকে আছেন বিশ্বাস করেন না, অনেকে আছে বিশ্বাস করেন। তো আমি একটা কথাই বলতে চাই যে এগুলা যাদের সাথে ঘটে, যারা এক্সপেরিয়েন্স করে, একমাত্র তারাই বুঝে আসলে এগুলা আসলেই ঘটে কিনা। আর আমিও রাসেল ভাইয়ের মতো একটা কথা বলবো, বিশ্বাস করা না করা একমাত্র আপনারই ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনার দিন আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম হয় বাজারে। তো আমরা 10-12 জন ফ্রেন্ড মিলে পিকনিকটা করছি। তো রান্না বান্না তখনও 10টা বাজে, আরো মিনিমাম 1 ঘন্টা লাগবে রান্না বান্না শেষ হইতে। তো তো ভাবলাম যে এই সময়টা লেটস হ্যাভ এ রাইড। আমাদের একটা পালসার বাইক ছিল। তো আমি আর আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে প্লাবন, আমরা দুজন মিলে একটা আমাদের গ্রামের ভিতর দিয়ে মেইন রোড, ভাবলাম যে ওই রোডটাতে আমরা একটু স্পিড অ্যাচিভ করার ট্রাই করি, কতটুকু উঠে, মানে এই বয়সটাতে এজটাতে যা হয় আর কি। যদি ওটা ঠিক না, তো তো আমাদের গাড়ি আমরা চালাচ্ছি প্রায় 95 প্লাস। তো আমাদের ওই রাত 10টার সময় প্রায় কি পুরোই ফাঁকা হয়ে যায় পুরো রোডটা। তো আমরা এরকম স্পিডে চালাচ্ছি। তো আমি রাইড করতেছিলাম। তো আমাদের এখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে মাটিয়াডাঙ্গা। তো মাটিয়াডাঙ্গার তিনটা রোডের একটা জয়েন্ট আছে, জয়েন্টের এখানে একটা বট গাছ, আর বট গাছের আগে বেশ কিছু বাঁশ ঝাড়, লাইক 2 পাশ থেকে উঠে পুরো রোডটাকে একদম কভার করে দিছে, বেশ খানিকটা জায়গা এরকম কভার করা। তারপর হচ্ছে বট গাছটা 3টা মাথার মোড়। তো ওই বাঁশ বাগানের ওই জায়গাটা এসে আমাদের বাইক টোটালি ইঞ্জিন অফ হয়ে যায়, হেডলাইট অফ হয়ে যায়, টোটালি আমরা সেকেন্ডের ভিতরে ব্ল্যাঙ্ক আউট। তো রোডটা আমার পরিচিত, এখানে একটা মোড়ও ছিল। যাই হোক, মোড়টা আমি কোনোভাবে ওই 95 স্পিডে, বেশ অন্ধকার, কিন্তু ওই সিচুয়েশন আমি কন্ট্রোল করে থামাইতে বট গাছের নিচে এসে গাড়িটা থামাইছি। তো ওকে বললাম নাম, আমরা দুইজনই আসলে পুরাই ভয় পেয়ে গেছি, আসলে কি হলো এটা মোটেও পসিবল না, এটা পালসার বাইক, এটা মোটেও পসিবল না। ইঞ্জিন অফ হইতে পারে, ইঞ্জিন আরপিএম ক্রস করে গেলে বন্ধ হইতে পারে, বাট হেডলাইট তো ব্যাটারির সাথে, যাই হোক কানেকশন তাও অফ হয়ে যাওয়ার কোনো স্কোপ নেই। তারপর হয়েছে, তো আমরা ট্রাই করতেছি বিভিন্ন ভাবে বাইকটা স্টার্ট দেওয়ার জন্য, বাট সেলফোন নিচ্ছে না, কিতেও নিচ্ছে না, বাইকে তেল ছিল, আমরা ঝাঁকাইছি বাইকটা, কোনোভাবেই কিছু হচ্ছে না। এই সিচুয়েশনে আমরা ওইখানে প্রায় 10 মিনিট ওভার করে ফেলছি বট গাছের নিচে, রাস্তা দিয়ে কোনো গাড়িও যাচ্ছে না যে কারো কাছে হেল্প যাবো। তো এইভাবে হঠাৎ করে মোটামুটি বোঝা যাচ্ছে একটা লোক আসলো, বয়স সর্বোচ্চ গেলে 23-24 হবে, ফর্সা মতো, একটু হ্যাংলা পাতলা। তো ওই মুখে দাঁড়িয়ে আছে। ওই সিচুয়েশনে ওই লোকটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তো উনি খুব সুন্দর আমাদের সাথে, তার এই অন্ধকারের ভিতরও তার যেন কেমন জানি বোঝা যাচ্ছে তার ফেসটা, সে একটু ফর্সা মতো বাট একটু হ্যাংলা পাতলা। আমাদের বলতেছে, ভাই আপনারা কারা? আমি বললাম যে আমাদের বাসা অমুক গ্রামে, তো এই দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এইভাবে, আমি পুরো ঘটনা তাকে খুলে বলি। তো সে বলে, আমি কি একটু ট্রাই করতে পারি, আমাকে একটু চেষ্টা করতে দিবেন? বলে হ্যাঁ শিওর, করেন। তো সে প্রথমবার হয়নি, দ্বিতীয়বার সে জানি না কিভাবে সে কিক দিয়ে স্টার্ট করে ফেলছে, যেটা আমরা 5-10 মিনিটস ধরে ট্রাই করতেছিলাম। আমি মোটামুটি বাইক সম্পর্কে আমার আইডিয়া আছে, কিন্তু আমি পারতেছিলাম না, সে এসে পারছে। যাই হোক, আমাদের বললো, ভাই রাত অনেক হয়েছে, আপনারা এসব জায়গায় চলাফেরা করবেন না কখনোই, রিস্কি, জায়গাটা ভালো না। তো আমি বললাম যে ভাই আপনাকে তো চিনলাম না। আমি চিনতাম, গ্রামের লোকজনকে চিনতাম মোটামুটি। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাসা কোন গ্রামে, আপনার বাসা কোথায়? তো সে কেমন জানি আঙ্গুলটা, মানে কোনো একটা রোডের দিকেও না, একদম বাঁশঝাড়ের দিকে আঙ্গুলটা তুলছে। আমি আসলে ভেবা চেকে খাই যে আসলে কি হইলো, ওদিকে হাত করলো। তো আমি আর কোনো প্রশ্ন না করে আমি বললাম, আচ্ছা আসসালামু আলাইকুম, আসি। সে কিন্তু একজন হুজুর মনে হচ্ছিল তাকে। তো সালাম দিয়ে আমি অনেক কাজ করতে পারছি যে আসলে বিষয়টা কি হচ্ছে, বা না আমার কেমন জানি এবার একটু সন্দেহ হচ্ছে। তো আমি আমার ফ্রেন্ড তাকে প্লাবনকে জাস্ট
2 সেকেন্ড বাইকটা আমি চালাইছি, 5 হাত বা 6 হাত আমরা আগাইছি। তো ওকে আমি বললাম যে ভাই পিছনে তাকাতো, তো জাস্ট পিছনে তাকায় বললো যে, পিছনে ঘুরে বললো যে ফাহাদ বাইক জোরে টান। তো মানে টোটালি সে ওই 2 সেকেন্ডের ভিতরে হাওয়া একদম হাওয়া, সে তাকে আমাদের দেখার কথা, কিন্তু সে 2 সেকেন্ডের ভিতরে কোন দিকে গেল হাওয়া। তো আমি বাসায় চলে আসি বাইক টেনে, ওই দিন আর পিকনিকে যাইনি। তো ভাই আমি পরে খোঁজখবর নিছি, বাইকের কাছেও খোঁজখবর নিছি। এটা আসলে বাইকটা ব্যাটারি থেকে কোনোভাবেই, হেডলাইট তো ব্যাটারিতে চলে, তো কোনোভাবে বন্ধ হওয়ার কথা না। তো আর একটা বিষয় হচ্ছে, গ্রামের কিছু প্রবীণ মুরব্বীদের কাছে আসলে বিষয়টা আমি মেনে নিতে পারতেছিলাম না। তো আমি যেহেতু আপনাকে আমি শুনি, আসলে আমার ইচ্ছে ছিল যে দেখি এটার গভীরে যে কি হয়। তো আমি প্রবীণদের কাছে জিজ্ঞেস করে শুনলাম যে আমাদের ওই দিক থেকে বাস চলাচল করে আমাদের বাসার সামনে দিয়ে, মহাজন টু ঢাকা। তো ওই রোডে এক সময় একটা ড্রাইভার দেখছে যে রোডের ভিতরে অনেক বড় একটা অজগর, অনেক বড়। তো এটা আসলে আমার শোনা, প্রবীণদের কাছ থেকে শোনা, আমার নিজের বানানো কথা না। তো এটা দেখে সে মানে কন্ট্রোল করতে যেয়ে ভয় পেয়েছে, ওই বট গাছের গোড়ায় মেরে দিছিল। ইভেন এখনো গাছে একটু হইলে বোঝা যায় যে আসলে এখানে বড় একটা আঘাত আছে গাছে। তো গাছে মেরে দেয়। তো সে 5 সাইডটা বাঁচায় নেয়, তার অনেক বেশি হতো, মানে তার হতাহত হয়নি, সে অনেক বেশি কাটাছেড়া, সবারই খুব বাজে অবস্থা ছিল। এটাই হচ্ছে ঘটনা। তো আমার যা মনে হচ্ছে ভাই, আমার মনে হলে কি হবে তারপরও বলি, যেমন হতে পারে যে আমরা এই যে ঘটনাটা, এই জায়গাটা আসলেই খারাপ, আমরা যেটা ফেস করছি, কোন একটা ভালো কিছু এসে আমাদেরকে সেভ করছে, আমাদের সাথে হয়তো খারাপ কিছু হতে পারে। তো এইটা আমি জানি না এটা কোনো ভৌতিক কাহিনী কিনা, এটা কি আসলে আমার লাইফে ঘটছে, এটা আমার কাছে হরর মনে হয়েছে। লিটারেলি আমি একা একটা রুমে বসে আপনাকে বলছি, তো আমার লিটারেলি আমি ঘেমে যাচ্ছি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ভালো থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আবারও আছেন মারুফ শুভ, এবং তিনি তার আরো একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। মারুফ শুভ, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চাই। জি, ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটা পুরান ঢাকার একটা ঘটনা, আমার আঙ্কেলের সাথে ঘটনাটা ঘটেছে। তো আঙ্কেল আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ওভাবে বলছি। তো ওনাদের যে বাসাটা ছিল, ওনাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায় যে টাইপের বাসা হয়, যে রুমের ভিতর থেকে আর কি দোতলায় যাওয়া যায় এমন একটা বাসা। তো ওনাদের মানে যে লিভিং রুম ছিল, মানে গেটটা খুললে ওনাদের লিভিং রুম, মেন দরজাটা খুললে ওনাদের লিভিং রুম ছিল, উনি ওখানেই থাকতো রাতের বেলা। তো ওনার একটা মানে কুকুর ছিল, মানে ছোট থেকে সে কুকুরটাকে ইয়ে করেছে। তো রাতের বেলা ওনাদের বাসার সামনে একটা গার্ডেনের মতো জায়গা ছিল, ওখানে গাছটা ছিল, অনেক ইয়ে ছিল। তো ওইখানে কুকুরটাকে উনি ছেড়ে দিত রাতের বেলা, আর কুকুরটা পুরা গার্ডেনে ঘুরতো আর চিলাচিলি করতে ইয়ে করতো, অনেক চিল্লাতো রাতের বেলা। ও সে মনে করতো অন্ধকার বা মানুষজন একটু আশেপাশে দেখলে হয়তো বা চিল্লা, এরকম ইয়ে। তো একদিন মানে ওনার রুমের মেন দরজাটা খোলাই ছিল, উনি রাতের বেলা ওখানে পড়ছিল। তো পড়তে পড়তে মানে হঠাৎ করে মানে কুকুরটা অনেক চিল্লাচ্ছে। তো চিল্লাতে সে মানে রুমের ভিতর ঢুকে যায় আর অনেক কাঁপতেছে, মানে তার কুকুরটা কাঁপা আর মানে কমতেছে না, মানে পরে কুকুরটাকে টান দিয়ে সে আবার বাইরে নিয়ে যাচ্ছে, সে আর যাবে না, মানে তাকে কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে। তো এই জিনিসটা আসলে কোনো সময় হয় না, ওই মানে সবসময় ও নর্মালি বাইরেই থাকে রাতের বেলা। তো এটা সে অবাক হলো যে ও বাইরে যেতে যাচ্ছে না কেন, আর পুরো শরীর কাঁপতেছে আর ইয়ে করতেছে। তো চিল্লানো বন্ধ। তো সে বাইরে গেল, গিয়ে টর্চ মেরে পুরা গার্ডেন দেখলো কোনো জায়গায় কিছু নেই। তো এমন সময় মানে কুকুরটাকে সে রুমের ভিতরে নিল। তো 1-2 দিন পরে তার বাসার যে সামনের বাসায় একজন ভদ্রমহিলা ছিল, সে তাকে ডেকে বললো, আর বললো যে তোমাকে তো আমি রাতের বেলা মাঝে মাঝে ওই তোমাদের বাগানটায়, সামনে যে বাগানটা, ওখানে হাঁটাচলা করতে দেখি, রাত 1টা-2টা বাজেও তুমি হাঁটো, তুমি ওখানে রাতের বেলা হাঁটাচলা করো না, এটা বললো। তো বলার পরে বললো যে কেন আন্টি, আমি তো কেন হাঁটবো না, এখানে কি সমস্যা, অসুবিধা কি?
বললো যে অসুবিধা তোমাকে ওভাবে আমি বলতে পারবো না, তুমি হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু তুমি রাত্রেবেলা বাবা এখানে হেঁটো না, জায়গাটা বেশি রাত্রেবেলা সুবিধা না, ভালো না। বলে যে কেন আন্টি, এখানে কি কোনো চোরের সমস্যা বা কোনো ইয়ের সমস্যা, আমাকে বলেন। বলে না, কোনো সমস্যা নেই, তোমাকে আমি বললাম তুমি রাত্রেবেলা এখানে এসো না, মানে তোমাদের গার্ডেনে বেশি হাঁটাচলা করো না রাত্রেবেলা। তো সে এই বিষয়টা অবাক হলো। তারপর তার 2 দিন আগে আবার তার মানে কুকুরের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো সে কুকুরটা তো আর রাতের বেলা বাইরে থাকতো না, তার রুমে করতো। সে রাতের বেলা গেট টেট লাগিয়ে মাঝে মাঝে উঠে মানে গেট খুলতো না, কিন্তু জানলা দিয়ে দেখতো যে কি ওখানে সমস্যাটা কি, আসলে এখানে কি প্রবলেমটা কি, ওখানে আমাকে মানে কেন যেতে পারবো না আমি। তো দেখলো কিছুই নেই, স্বাভাবিক, কোনো গাছও স্বাভাবিক আছে, সবকিছু অন্ধকার একটু ওখানে আর কি, কোনো সমস্যাই তো সে দেখতে পাচ্ছে না। তো একদিন রাতের বেলা যেটা ঘটলো যে সে পড়ালেখা শেষ করে সে একটু স্মোকের তার অভ্যাস ছিল, সে একটু রাত মানে ওই গার্ডেনের দিকে গিয়ে একটু স্মোক করতো। তো সেই সিগারেটটা জ্বালিয়ে সে বাইরে বের হলো। বের হয়ে সে সিগারেট খেলো, সিগারেট খাওয়া শেষ করে সে সিগারেটটা নিচে ফেলে করে সে যখন মানে রুমের দিকে ব্যাক করবে, এরকম সময় মানে একটা সাউন্ড পেলো, মনে হলো যে গাছের পাতা বা এরকম ডালের একটা মানে সাউন্ড টাইপের আর কি। তো সে পিছিয়ে ফিরে তাকালো, দেখলো যে কিছুই নেই টাইপের। তো সে যখন হেঁটে হেঁটে রুমের দরজার ভিতরে গেল, তখন সাউন্ডটা আরো জোরে হলো। জোরে যখন হলো তখন সে বুঝলো যে না, সমস্যা একটা আছে, এখানে একটা কিছু আছে, কেউ একজন ঢুকেছে, বাউন্ডারির ভিতরে কেউ একজন ঢুকেছে, এটা মনে হলো। সে ফার্স্টে চোর মনে করেছিল, চোর টাইপের কিছু। তো টর্চটা নিয়ে সে গেল সামনে গিয়ে পুরো গার্ডেনের গাছ টাছগুলো চেক করলো, কিছুই নেই। তো একটা গাছের উপরে সে জাস্ট একটু লাইট মারলো। লাইট মারার পর যেটা হলো যে মানে দেখলো যে একটা বিভৎস চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মহিলা চেহারাটা রাসেল মানে অদ্ভুত ভাবে, এটা সে আমাকে যেটা বলেছিল যে ওই যাকে মানে যে তাকে মানা করেছে, যে মহিলাটা ওনার বাসার সামনে যে মহিলাটা, সে যে তাকে মানা করেছে তুমি গার্ডেনের মধ্যে যেন, তার মতো দেখতে, কিন্তু একটু বিভৎস চেহারাটা। তো এটা দেখে সে ভয়ে সে দৌড় দিয়ে রুমের ভেতর চলে আসে। তো চলে এসে গেট লাগিয়ে দেয়, লাগিয়ে তার বাসার তার আব্বু আম্মুকে ডাক দিয়ে বলে যে আমি এরকম দেখেছি। তো স্বাভাবিকভাবে রাতের বেলা তারা বললো যে আচ্ছা তুমি দেখেছো, আমরা এটা বিশ্বাস করলাম, কিন্তু তুমি এখন আমাদের এখানেই ঘুমাও, তুমি ভয় পেও না এখন। পরের দিন সকালবেলা এই বিষয় নিয়ে কথা বললো যে এই ঘটনা, আমি এই জিনিস দেখেছি। দেখার পর ওই সামনে বাসে ওই মহিলা, উনি যে ছিল, ওনাকে গিয়েও বললো যে আন্টি আপনি তো আমাকে বলেছিলেন, আমি এরকম গার্ডেনে দেখেছি। পরে সে তখন বললো যে হ্যাঁ, আমি তো এরকম তোমাকে আগেই বলেছিলাম যে গার্ডেনের ওদিকে যেও না, রাতের বেলা হাঁটাহাঁটি করো না, ওখানে আমি একটা প্রবলেম আছে, আমি এটা বুঝতে পেরেছিলাম একদিন। তোমরা তো কথা ইয়াং ছেলে, তোমরা তো বুঝো না, আমি তোমাকে মানা করার পর তুমি কেন বের হলে। পরে বলেন, পরে ওনার আব্বু আম্মু যে ওনার সাথে গিয়েছিল, তারা বললো যে এখানে সমস্যাটা কি দেখেছেন আপনি। পরে সেও বললো যে আমি এরকম গাছের মধ্যে একটা মহিলাকে, মানে গাছের নিচে দেখেছে সে, আবার একটা মহিলাকে বসে থাকতে দেখেছি, অস্বাভাবিকভাবে আচরণ করছিল। তো এটা যখন ওই আন্টিও যখন বললো, তো তার বাবা মা এটা বিশ্বাস করলো। বিষয়টা বিশ্বাস করার পরে তারা মানে তাদের মানে ওই বাসায় তারা মানে বেশি দিন থাকেনি, মানে ওটা নিজেদের বাসা ছিল না, মানে ভাড়া ছিল। মানে অনেক ওই পুরান ঢাকা ওই ধরনের বাসাগুলো, যে পুরান আমলের একটু জমিদার টাইপের বাসাগুলো, একটু মোটা দরজা মোটা ওয়াল এই টাইপের বাসা। ওরা মানে যে আসল মালিক সে একজন উকিল ওই বাসায়, সে এখন মানে ওখানে থাকে না, সে অন্য জায়গায় আর কি। পরে তারা ওনাকে বলে যে আমরা এরকম প্রবলেম আমরা এই বাসায় ফেস করেছি, আমরা এই বাসায় থাকতে পারবো না। পরে এটা বলে ওই বাসা থেকে তারা চলে আসে আর কি। তারপরে ওই জিনিসটাকে তারা দেখেনি, কিন্তু মানে এটাই তার জীবনের একটা অনেক ভয়ানক ঘটনা, সে আমার সাথে শেয়ার করেছিল। এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব তা সৌদি আরব থেকে পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন ভাই। ঘটনাটা সাজ্জাদ ভাইয়ের এলাকার খুব কাছের একটা 3তলা বাড়ির ঘটনা। সাজ্জাদ ভাইয়ের পরিচিত এক বড় ভাইয়ের সঙ্গে ঘটনাটা ঘটে। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে সৌদি আরবের শেষ সীমানা আর ইরাক বর্ডারের কাছে একটি শহরে। প্রসঙ্গত কারণে আমি শহরের নামটি বলতে পারছি না। এই ঘটনাটি একটি পাকিস্তানি ইঞ্জিনিয়ার ও তার পরিবারকে নিয়ে। পরিবারের যে কর্তা তার নাম আরবাজ আলী, তিনি বলদিয়ায় কাজ করতেন। সেখানকার সিটি কর্পোরেশনকে বলদিয়া বলে। বলদিয়ার আন্ডারে অনেক বহিরাগত ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান থাকে,
আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা অনেকেই বিষয়গুলো জানেন। আরবাজ আলী ভাইয়ের একটি প্রজেক্টের জন্য এই এলাকায় ট্রান্সফার হয়ে আসেন, সাথে তার পরিবার নিয়ে আসেন। তার সাথে স্ত্রী এবং 2 সন্তান থাকে, একজনের বয়স 12 এবং একজনের বয়স 4 বছর। তিনি এই এলাকায় নতুন। তিনি অনেক বাসা খুঁজেন ভাড়া নেয়ার জন্য, সব জায়গায় বেশ অনেক বেশি টাকা ভাড়া। খুঁজতে খুঁজতে তিনি সুন্দর একটা বাসা পেয়ে যান, 3 তলার উপর বাম পাশের একটি বাসা। আরবাজ আলী ভাই লক্ষ্য করেন যে এই এলাকায় সর্বোচ্চ 3 তলার উপর আর কোনো বাড়ি নেই। তিনি আর যে বাসাটা খুঁজে পান, এই বাসাটা তুলনামূলকভাবে অন্যান্য বাসার চাইতে অনেকটা কম ভাড়ায় পেয়ে যায়। বড় একটা বাসা, সুন্দর, কিন্তু কিছুটা পুরনো। তার পাশের ফ্ল্যাট এখনো খালি, বড় বারান্দা, সুযোগ সুবিধা, নীরব, সব মিলিয়ে আরবাজ আলী ভাই খুব খুশি হয়ে যায় বাসাটা পেয়ে। তিনি ভাবেন যে এত কম ভাড়ায় বাসাটা বেশ ভালো। তিনি সবকিছু গুছিয়ে থাকা শুরু করেন। প্রথম কিছুদিন ভালোই কাটে। একদিন মাঝরাতে তারা ঘুমাচ্ছিল, তখন আরবাজ আলী ভাই আর তার স্ত্রী জোরে জোরে কিছু শব্দ পায়। তারা বেশ কিছুক্ষণ পর বাইরে এসে দেখে তাদের পাশের ফ্ল্যাটের দরজা খোলা। ওখান থেকেই শব্দ আসছে। তারা উকি দিয়ে দেখে ভেতরে বেশ কিছু আসবাবপত্র। বুঝতে পারে এখানে নতুন ভাড়াটিয়া এসেছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তারা আর একটু এগিয়ে যায়। তখন একজন বৃদ্ধ লোক তাদের দিকে এগিয়ে আসেন। তার পেছনে আরেকজন বৃদ্ধ মহিলা কিছু একটা নিয়ে ঝগড়া করছে। সে বৃদ্ধ লোককে দেখে মনে হলো সে আরবাজ ভাই আর তার স্ত্রীকে দেখতে পাচ্ছে না। আরবাজ ভাই তাকে সালাম দিল। তখন সেই বৃদ্ধ লোক একটু চুপ করে থেকে একবার ডানে একবার বামে তাকিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তো অবাক করার বিষয় হলো যে দরজা লাগানোর সাথে সাথে করিডোরের সবগুলো বাতি নিভে যায়, এমনকি তাদের ঘরের বাতিগুলোও নিভে যায়। তারা রুমে চলে আসে। নিজেরা বলছে যে আমরা প্রতিবেশী, একটু মিলেমিশে থাকতে হবে, কিন্তু তারা তো আমাদের সঙ্গে একটু কথাও বলল না। এরপর দিন তারা কয়েকবার দেখেছে যে তাদের দরজা লক করা, মানে পাশের ফ্ল্যাটের দরজা লক করা, কোনো সারা শব্দ নেই। তারা ভাবে হয়তো যে কোথাও গিয়েছে ঘুরতে, পরে আবার চলে আসবে। তারপর 3-4 দিন তাদের আর কোনো সারা শব্দ পাওয়া যায় না, খোঁজও পাওয়া যায়নি। তাদের বাসার সামনে একটা মাঠের মতো পার্ক। এই এলাকায় কিছুটা দূরে দূরে খেলার মাঠের মতো পার্ক থাকে, সেখানে বাচ্চারা খেলতে যায়। একদিন ভর দুপুরে তার বড় ছেলে একাই মাঠে চলে যায়। সেখানে দুপুরবেলা প্রচন্ড গরম থাকাতে কেউ তেমন একটা বের হয় না। তার মা ঘুমাচ্ছিল। এই সুযোগে বড় ছেলে খেলতে বের হয়ে যায়। তেমন সময় ওর মার ঘুম ভেঙে যায়। ছেলেকে না পেয়ে নিচে নেমে দরজা অল্প একটু খুলে উকি দিয়ে দেখে যে মাঠের একটা পাশে কিছু গাছ লাগানো, সেখানে তার বড় ছেলে ঝোপের দিকে তাকিয়ে একা একাই কথা বলছে। দেখে মনে হচ্ছে সে কারোর সঙ্গে কথা বলছে। তখন ওর মা ভালো করে লক্ষ্য করে দেখে তার ছেলে কান্না করছে। সে ডাকে, কিন্তু তার ডাকে তার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। এমন সময় সে দেখে যে তার বড় ছেলে বাম পাশ থেকে ডান পাশে প্রায় উড়ে গিয়ে পড়ে। এরপর সে উঠে দৌড়ে ফ্ল্যাটে চলে আসে। তার মা তাকে জিজ্ঞেস করে যে ওখানে কেন গিয়েছিল আর কান্না করছে কেন। সে বলল যে ওই গাছের আড়ালে একজন বৃদ্ধ লোক তাকে আরবি ভাষায় রাগান্বিত হয়ে কিছু বলছে। খুব রাগারাগির এক পর্যায়ে তার গালে চর মেরে বসে। তো ওর মা ভালো করে খেয়াল করে দেখে যে গালে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি ভাবেন যে দুপুরবেলায় খেলতে গিয়েছে, তাকে যেন বকা দেয়া না হয়, তাই সে মিথ্যে কথা বলছে। রাতে যখন ওর বাবা আসে, তাকে বলে যে ছেলের সাথে আজ কি হয়েছে। ওর মা বলে যে ছেলেটা মিথ্যা কথা বলা শিখেছে। কিন্তু ওর বাবা খেয়াল করে দেখলো যে এখন তার ছেলের গাল লাল হয়ে গেছে এবং শরীরে খুব জ্বর। এবার তারা চিন্তিত হয়ে যায়। সেদিন থেকে কিছু অদ্ভুত ঘটনা তাদের সঙ্গে ঘটতে থাকে। রান্নাবান্নার জন্য যখন আরবাজ ভাইয়ের স্ত্রী কাঁচা মাছ মাংস বের করত, ওখান থেকে পরিমাণে কমে যেত। তো একদিন তাদের বাসায় উটের মাংস রান্না করা হয় এবং বেশি করেই রান্না করা হয় যে পরে খাবারের জন্য। তারা রাতে খেয়ে
ফ্রিজে অন্যান্য বাড়তি খাবার রেখে ঘুমায়। তো মাঝরাতে হঠাৎ মনে হলো যে ডাইনিংয়ে শব্দ হচ্ছে। উঠতে যাবে, তখন দেখে তার বড় ছেলে ডাইনিং থেকে হেঁটে তার রুমে যাচ্ছে। তো এটা দেখে ওর মা আবার শুয়ে পড়ে। সকালে যখন উঠে ডাইনিংয়ে যায়, সে দেখে ফ্রিজের দরজায় তরকারি দিয়ে মাখানো মেঝেতে কয়েক টুকরো মাংস পড়ে আছে। ফ্রিজ খুলে দেখে তরকারি কিছুই নেই। এতগুলো তরকারি গেল কোথায়? তার ছেলের রুমে গিয়ে দেখে ছেলে ঘুমাচ্ছে, হাতেও তরকারির কোনো গন্ধও নেই, চিহ্নও নেই। তো ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে যখন জিজ্ঞেস করে যে রাতে কিছু খেয়েছে কিনা, তার ছেলে মানা করে। কিন্তু সে নিজে চোখে দেখেছে যে তার ছেলে ডাইনিং থেকে হেঁটে রুমে চলে গেল। তা এমন কিছু ঘটনা ঘটতে থাকে। 2 দিন থেকে মাঝরাতে তাদের পাশের ফ্ল্যাটে আবারও কিছু কিছু শব্দ আসে। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ হয়। তারা লক্ষ্য করেছে যে যখন ফ্ল্যাটের দরজায় কান পাতে, তখন শব্দটা বন্ধ হয়ে যায়। তো ইদানিং আরবাজ ভাইয়ের সাথে তার স্ত্রীর ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া লেগে যায়। এছাড়া কিছু কিছু অন্যান্য ঘটনাও ঘটতে থাকে। তো একদিন তার 2 ছেলে খেলার জন্য নিচে নামছিল। তারা যখন 3 তলার সিঁড়ির 1 ধাপ নিচে নামে, দেখে যে একজন বৃদ্ধ লোক সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখছে তার বড় ছেলে, যার বয়স 12। কিন্তু 4 বছরের ছেলে, সে কিছু দেখছে না। তারা একসঙ্গে নিচে নামছিল, সে কিছুই দেখছে না। তো নিচে নামছে, ঠিক তখন সেই বৃদ্ধ লোককে ভেদ করে পরের একটা সিঁড়িতে নামতেই এই বৃদ্ধ লোকটি ছোট ছেলের পিঠে সজোরে একটা চড় মারেন। আর বড় ছেলের চোখের সামনে তার ছোট ভাই সিঁড়িতে পড়ে গিয়ে মাথার পিছের একটা অংশ অনেকখানি কেটে যায়। রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। তখন এমার্জেন্সি ভাবে ওকে হাসপাতালে নিয়ে যায়। তার বড় ছেলে তাদের সাথে কি হয়েছে তার বাবা মাকে এই ঘটনাগুলি বলে। এবার আরবাজ ভাই আর তার স্ত্রী বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। পরের দিন তারা বাসায় ফিরে হাসপাতাল থেকে মনে মনে খুঁজতে থাকে সে বৃদ্ধকে। তাকে পেলে পুলিশের ভয় দেখাবে। তারা সিদ্ধান্ত নেয় এই বাসায় আর থাকবে না। ঠিক সেদিন মাঝরাতে তাদের ফ্ল্যাটে আবার চিৎকার চেঁচামেচি হচ্ছে খুব। তো আরবাজ ভাই এর মধ্যেই ঘুমাচ্ছে, কিন্তু তার স্ত্রী এই চেঁচামেচিতে আর ঘুমাতে পারছিল না। সে আরবাজ ভাইকে বলে যে চলো পাশের রুমে ওদেরকে বলে আসি তারা যেন আস্তে শব্দ করে আর বাচ্চাদের সাথে যেন খারাপ ব্যবহার না করে। তো আরবাজ ভাই বলেন যে চলো। তখন তার স্ত্রী পাশে ফ্ল্যাটের দরজায় নক করে। এবার সাথে সাথে একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে দেয়। সে মহিলার সাথে উর্দুতে কথা বলছে, কিন্তু বৃদ্ধ মহিলা কিছুই বুঝতেছে না। কয়েক সেকেন্ড পর সেই বৃদ্ধ আসে, যার বর্ণনা তার ছেলে তাকে দিয়েছিল, ঠিক তেমন একজন বৃদ্ধ। সে বৃদ্ধা মহিলাকে কিছু বলল, আর সে বৃদ্ধা মহিলা ভেতরে চলে যায় সাথে সাথে। আর তখন সেই বৃদ্ধ লোক আরবাজ ভাইয়ের স্ত্রীকে উচ্চস্বরে কিছু বলছিল, ইশারায় বলছিল যে এখান থেকে চলে যেতে। এবার আরবাজ ভাইয়ের স্ত্রীও রেগে যায়। সেও চিৎকার করে বলে যে আমার ছেলেকে কেন মেরেছেন, ও তো বাচ্চা ছেলে। তো এতটুকু বলার পর বৃদ্ধ লোকটি তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে করিডোরে পড়ে যায়। বৃদ্ধ লোকটি সপাটে দরজা লাগিয়ে দেয় সাথে সাথে। এতে করে সে ভীষণ ভয় পেয়ে যায়। তিনি দেখেন তার পেছনেই তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তার পড়ে যাওয়া দেখে সে উঠতে সাহায্য না করে মিটিমিটে হাসছে। তখন তার স্ত্রী মেঝে থেকে উঠে তার স্বামীর পাশ দিয়ে রুমের ভেতর চলে আসে, আর দরজা না লাগিয়ে সেভাবে তার স্বামী দরজা লাগিয়ে দিবে। তিনি ভেতরে এসে দেখে যে আরজ ভাই ঘুমাচ্ছে। এবার তার আত্মা শুকিয়ে যায়। তাহলে বাইরে কি দেখলো? সে আবার দরজায় তাকায়। এবার দেখে বাইরে আরেকজন আরবাজ ভাই এখনো দাঁড়িয়ে আছে, মুখে বিস্তৃত ভয়ঙ্কর একটা হাসি। তো এবার আর ঠিক থাকতে পারে না সে বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। আরবাজ ভাই চিৎকার শুনে ঘুম থেকে উঠে যায় এবং সে দেখে তার স্ত্রী মেঝেতে পড়ে আছে এবং মুখ দিয়ে লালা ঝরছে। সে তাকে বিছানায় শোয়ায়। তিনি যখন দরজা লাগাতে যাবে, বাইরে দেখে একটা ছায়া। সে যখন বাইরে বের হলো, সে দেখলো পাশের বাসা ফ্ল্যাটে কে একজন ঢুকে গেল এবং সপাট করে দরজা লাগিয়ে দিল। তো আরবাজ ভাই এবার সিদ্ধান্ত নেন যে খুব দ্রুত বাসা বদলাবেন। সে বাসা খোঁজা শুরু করেন।
তার বর্তমান বাসা থেকে কিছুটা দূর ওখানে 3 তলা আরেকটা বাসা পায় এবং এই বাসা থেকে সাজ্জাদ ভাইয়ের বাসাটা দেখা যায়, এতটুক দূরত্ব। তো সেখানে ভাড়া নিয়ে কথা বলে যে সৌভাগ্যবশত সেখানে আরো একটি পাকিস্তানি পরিবারের সঙ্গে তার দেখা হয়। তাদের সাথে কথা বলার এক পর্যায়ে তারা জানায় যে এখন আরবাজ ভাই যে বাসায় আছে আসলে ওই বাসাটা হন্টেড। ওখানে বয়স্ক স্বামী স্ত্রী থাকতো, কারো সাথে তারা তেমন একটা কথা বলতো না, তারা একা একাই থাকতো। তো মাঝে মাঝে একটা ছেলে আসতো কম বয়সী, খুব সম্ভবত তাদের নাতি। তো সে আসলে এই বৃদ্ধ স্বামী স্ত্রীর মাঝে খুব ঝগড়া হতো। তখন এই পাকিস্তানি পরিবার ওই ফ্ল্যাটটাতেই থাকতো। তো এভাবে ওই ফ্ল্যাট মানে ওই ফ্ল্যাটের অন্য একটা রুমে থাকতো। তো এভাবে কিছুদিন পর একটা ঘটনা ঘটে যে বৃদ্ধ স্বামী স্ত্রী কিছুদিন আর ঘর থেকে বের হয় না। তো এলাকায় তাদেরকে কেউ দেখেওনি, মানে বের হইতেও দেখেনি, হাঁটাহাঁটি করতেও দেখেনি। যে সন্দেহ হলে সবাই মিলে মানে কয়েকজন ফ্ল্যাটের অন্য ভাড়াটিয়া যখন খোঁজ করার জন্য তাদের বাসায় যায়, তো দরজার বাইরে থেকে ভীষণ পচা দুর্গন্ধ তারা পায়। তারা সন্দেহবশত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে যে ওখানে বৃদ্ধ স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে এবং পুরো শরীর পচে গেছে। তারা আরবাজ ভাইকে বলে যে এরপর থেকে সেই ফ্লোরে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতো। মাঝে মাঝে সেই বৃদ্ধদের দেখা যেত এই ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটের একটা ইয়ং ছেলেও ছিল। সে বলেছিল, আরে যারা মারা গেছে তারা কি এখানে আসবে কিভাবে? এটা তোমরা ভুল দেখো, বা এটা ভয়ের কিছু নাই। সে বলে যে ওই ফ্ল্যাটে সে থাকবে, কারণ তখন ওই ফ্ল্যাটের ভাড়া খুব কমিয়ে দেওয়া হয়, নামমাত্র ভাড়া। তো সেই ছেলে যেদিন ওঠে সারাদিন কোনো সমস্যা হয়নি, রাতেও না। তারপর দিন সেই ছেলে সারাদিন ঘর থেকে বের হয়নি। যেহেতু একটা ঘটনা ঘটছে এবং কিছু ভয়ঙ্কর সিনারিও তারা দেখছে, এবার তারা পুলিশকে ডাকে। তো পুলিশ আসে। পুলিশ ভিতরে ঢুকেই দেখে সেই ছেলে, মানে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে সেই ছেলে নিজের গলায় ছুরি দিয়ে নিজে অর্ধেক জবাই হয়ে গেছে। সারা মেঝেতে রক্ত পড়ে আছে এবং ছেলে তো মারাই গেছে। তখন অন্য পাকিস্তানি পরিবার আরবাজ ভাইকে বলে যে তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করতে হবে। ঠিক এই সময় তার বড় ছেলে তাকে ফোন দিয়ে বলে, মানে আরবাজ ভাইকে ফোন দিয়ে বলে তার মা আগুনে পুড়ে গেছে। মানে এই কথা শুনে আরবাজ ভাই তাড়াতাড়ি বাসায় গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তো গিয়ে দেখে, তবে হাসপাতালে যাবার পর তার স্ত্রীকে বলে যে কিভাবে কি হয়েছে। তিনি দেখে যে তার স্ত্রীর মাথার এক পাশ অনেকটা পুড়ে গেছে। আরবাজ ভাই জানতে চাইলে বলে যে রান্না করছিল আর ছেলেরা ভেতরের ঘরে মানে একটা কোনো খেলা করছিল। তো এমন সময় তার শরীর ভার হয়ে যায়। মনে হচ্ছিল তার মাথাটা এত ভারী হয়ে গেছে যে এক পাশে পড়ে যাচ্ছিল। তার মাথা ঝুঁকে পড়তে পড়তে গ্যাসের চুলার খুব কাছে চলে যায়। হঠাৎ করে তার মনে হয় যে কেউ একজন তার মাথাটা চেপে ধরে আছে চুলার উপর। এত কাছে চলে যায় যে আগুনের শিখা তার চুলে আঁচ দিচ্ছে। এমন সময় তার বড় ছেলে কি কারণে রান্নাঘরে আসে, এসে দেখে তার মায়ের মাথায় এক পাশে আগুন ধরে গেছে। সে মা বলে যখন চিৎকার দেয়, এই চিৎকারে ওর মার সেন্স আসে। সে তখন নিজে অন্য পাত্রে জমানো পানিতে সে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে ক্ষতিটা হয়ে যায়। আল্লাহর রহমতে সেবার আরবাজ ভাইয়ের স্ত্রী বেঁচে যায়। আরবাজ ভাই তার স্ত্রীকে হাসপাতালে রেখেই ছেলেদের সেই অন্য পাকিস্তানি পরিবারে রেখে আসবে। এজন্য সন্ধ্যায় কিছু কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিতে যায় সেই বাসায়। সেই পরিবার থেকে সাহায্যের জন্য একজন আসতেছে, মানে আরবাজ ভাইকে সাহায্য করার জন্য সেই পরিবারের কর্তা আসতেছিল। সে এখন পথে। এদিকে আরবাজ ভাই যখন কাপড় চোপড় গোছাচ্ছিল, এক পর্যায়ে আবার পাশের বাসায় চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি শব্দ হতে থাকে। তিনি একবার ভাবেন যে ওখানে গিয়ে দেখবে কি হচ্ছে, কিন্তু এত কিছুর পর আর সে যাবার সাহস পায় না। জিনিসপত্র গোছানোর এক পর্যায়ে সে দেখে তার বড় ছেলে নেই। তো খুঁজতে গিয়ে দেখে যে তার বড় ছেলে সেই বৃদ্ধাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সেই কাছে যেতেই মনে হলো যে সেই রুমের দরজা খোলা, ভেতর থেকে একটা ছেলে তার ছেলেকে ডাকছে।
তো আরবাজ ভাই যখন দরজার কাছে গেল, সেই ছেলে দৌড় দিয়ে ভেতরে লুকিয়ে গেল। আরবাজ ভাই তার ছেলেকে বলে ঘরে যাও, ঘরে যেতে বলে। নিজে তখন আরবাজ ভাই নিজে সেই বৃদ্ধদের রুমে যায়। তিনি ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়, কারণ এই ফ্ল্যাট যে সবগুলো বাসার ডিজাইন একই ছিল, কিন্তু এই ঘরে ঢোকা মাত্রই সে দেখে যে দুই পাশের সারা দেয়াল জুড়ে দরজা। একটা দরজা খুলে ভেতরে অন্য দরজা। আরবাজ ভাই এভাবে কয়েকটা দরজা খুলে ভেতরে যায়। সে এবার দিশেহারা হয়ে যায়, সে আর কোনো কিছু খুঁজে পায় না। তো কোন দরজা দিয়ে এসেছে আর কোন দরজা দিয়ে বের হবে সে এবার দিশেহারা। তো এবার সে ভয় পেতে থাকে, তার ছেলেদের জন্য ভয় পায় যে সে তো বের হতে পারছে না, ওদের যদি কোনো ক্ষতি হয়। সে দৌড়ে এসে একটা দরজায় জোরে লাথি দেয় এবং সেই দরজাটা খুলে যায়। আরবাজ ভাই তখন দেখে যে 18-20 বছরের একটা ছেলে দুইজন বৃদ্ধা পুরুষ আর মহিলাকে হাত পা বেঁধে রেখেছে। এবার সেই ছেলে বৃদ্ধ লোকটির গলায় ছুরি চালিয়ে দেয় অনায়াসে। বৃদ্ধা মহিলা তখন ভয়ে কাঁপতে থাকে এবং সেই ছেলে বৃদ্ধাকেও জবাই করে ফেলে। ছলাৎ করে রক্ত গড়িয়ে পড়তে থাকে বিছানায়, মেঝেতে। পুরো ঘর জুড়ে রক্তে ভেসে যায়। বেশ কিছুক্ষণ পর অন্য পাকিস্তানি পরিবারের সেই ব্যক্তি তাদের বাসায় আসে। এসে দেখে বাচ্চা দুটো বাসায় একা। ছোট ছেলেটি কান্না করছে। তারা বলে তার বাবা যে পাশের রুমে গেছে, এখনো আসেনি, অনেকক্ষণ আগে গিয়েছে। তো সেই লোক তখন পাশের বাসায় নক করে, কোনো সারা শব্দ নেই, ভেতর থেকে দরজা লক করা ছিল। তখন অন্যদের ডেকে যখন দরজা খোলা হয়, তারা দেখে আরবাজ ভাই সেন্সলেস হয়ে পড়ে আছে। তারা তাকে বের করে নিয়ে আসে। আর যখন সেন্স ফিরে, পরের দিন সেন্স আসলে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। 2-3 দিন এভাবে কাটে। যখন সে স্বাভাবিক হয় তখন সে রাতের কথা পরিচিত মানুষদের বলেন। এরপর তারা বাসা ছেড়ে দেয়। আর পরে জানা যায় যে সেই ফ্ল্যাট 2টা লক করে দেয়া হয়েছে। উপরের তলায় এখন আর কেউ, মানে উপরের তলায় আর ভাড়া দেয়া হয় না। তো এই ছিল ঘটনার জন্য সাজ্জাদ হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আরেকটি ছোট্ট ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা মানিকগঞ্জ থেকে আমাদের পাঠিয়েছেন দুর্জয় ভাই। এটা 2 মাস আগের ঘটনা। আমি ঘটনায় চলে যাই। যে ঘটনাটা যার সঙ্গে ঘটে ওর নাম হচ্ছে বাঁধন, ছোট্ট একটা ছেলে। তো বাঁধন খুব চঞ্চল, সে ঠিকমতো লেখাপড়া করে না, সারাদিন মোবাইল নিয়েই বসে থাকে। তার বাবা মার সাথে রাগারাগি করে, তো তাদের কথাও শোনে না। তো মোবাইলের প্রতি খুব আসক্তি চলে আসে বাঁধনের। গেম খেলা, ইউটিউব দেখা, খাবার সময়ও মোবাইল দেখে দেখে ভাত খায়। তো তার স্কুলের শিক্ষক তার বাবা মাকে প্রায়ই বাঁধনের নামে নালিশ করে। এই নালিশের পর তার বাবা মা বাঁধনকে খুব বকা দেয়, মারেও। তারা মোবাইলটা জব্দ করে ফেলে। তো এই মোবাইল জব্দ করার পর সে বাঁধন বলে যে সে খাবে না, লেখাপড়া করবে না, কিছুই না। তাকে আবারও মারা হয়। মারলো, সে জেদ করে বসে যে মোবাইল না দিলে খাবেই না। বাইরে খেলতে যেত না, একা একাই থাকতো সবসময়। তো তাকে বাইরে খেলতে যেতে বললে সে বাঁধন একা একা ছাদে যেত এবং বেশিরভাগ সময় সে দুপুরের দিকে ছাদে যেত একা। তো একদিন সেই দুপুরে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকে। ছাদটা ছিল 5 তলা। তো তখন একজন অন্য আন্টি তাকে দেখে ফেলে এবং দেখে নামিয়ে নিয়ে আসে। তো সেই দিন রাতে সে আবার মোবাইল চায় তার বাবা মার কাছে। তারা বলে সে যদি লেখাপড়া ভালো করে তাহলে তাকে আবার মোবাইল কিনে দিবে বা মোবাইল দিবে। তখন বাঁধন রেগে যায়। সে বলে যে অনেকদিন সে মোবাইল চালায় না, কান্নাকাটি করতে থাকে। করতে করতে বলে, হঠাৎ করে সে বলে যে আসলে তোমরা যদি আমার মোবাইল না দাও তাহলে আমি ছাদ থেকে লাফ দিব। তো এই কথা শুনে তার বাবা মা তাকে আবার শাসন করে। তো সেদিন রাতে যখন ঘুমাচ্ছিল, মাঝরাতে উঠে তার বাবা মার রুমে চলে আসে বাঁধন। সে বলে যে কেউ একজন তাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তোর মা জিজ্ঞেস করে কে ফেলে দিয়েছে। তো ও বলে যে ওরই মতো একটা কালো ছেলে তাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে। তার মা মনে করে সে তাদের, মানে এই বাঁধন তাদের সাথে মজা করছে, যেভাবেই হোক তার ওই মোবাইলটা পেতে যাচ্ছে আর কি।
তারপর দিন রাতে বাঁধনের রুম থেকে আবারও ধুম করে একটা শব্দ আসে। তো শব্দে ওর মা উঠে যায়। ও তখন উঠে বাঁধনের রুমে যাবে, তখন দেখে যে ডাইনিং রুমের পাশে যে ওয়াশরুম ছিল, বাঁধন ওই ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তো ও সাধারণত এই ওয়াশরুমে যায় না। তার মা ভাবে যে পাশে গিয়ে দাঁড়াই যাতে ছেলে ভয় না পায়। সে যখন বাঁধনের দরজার কাছে গেল, সে দেখে মানে বাঁধনের দরজা পার হয়ে ডাইনিং রুমের ওই ওয়াশরুমটায় যাইতে হয়। তো বাঁধনের আম্মু বাঁধনের মানে রুমের সামনে যখন গেল, দরজা খোলা, সে দেখে বাঁধন ঘুমাচ্ছে। তো এটা দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে ওয়াশরুমে কে ঢুকলো? তখন বাঁধন মামা বলে কান্না করে উঠে বসে। সে বলে, আজ একটা ছেলে আসছিল, কাল যে বলছিল যে তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিল, এর জন্য শাস্তি স্বরূপ ওই ছেলে বাঁধনের গলা চেপে ধরেছিল। তো বাঁধন খুব ভয় পেয়ে যায়। সে রাতে তার বাবা মার সাথে মানে এই ভয় পাওয়ার পরে সেই রাতে বাঁধন ওর বাবা মার সঙ্গে ঘুমায়। রাতে সে বাবার মোবাইলও চালায়, সেদিন স্কুলেও যায় না। তো দুপুরে খাবার সময় ওর মা দেখে যে তার মোবাইল আর খুঁজে পাচ্ছে না। বাঁধনের রুমে গিয়ে দেখে সে কাঁথা মুড়ি দিয়ে মোবাইল চালাচ্ছে। ওর মার মেজাজ যায় খারাপ হয়ে। সে আবারও বাঁধনকে ধরে মারে। বাঁধন বলে, মারলো কেন? সে এই মারের জন্য সে আজ ভাত খাবে না দুপুরে। সে ড্রয়িং রুমের এক পাশে বসে কান্না করতে থাকে। ওর মা তার রুমের চলে যায় এবং কাজ করছে। তখন 2টা বা 2:30 বাজে। তো এবার ওর মা জানালার পাশে দাঁড়িয়ে একটা কাজ করছিল। এমন সময় তার চোখের সামনে কিছু একটা ধুপ করে নিচে পড়ে গেল। সাথে সাথে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বাঁধনের আম্মুর আত্মাটা কেঁপে ওঠে। সে দৌড়ে এসে ড্রয়িং রুমে তাকিয়ে দেখে তার ছেলে মানে বাঁধন বসে আছে এই ড্রয়িং রুমের একটা কোনায়। কিন্তু চেহারাটা যেমন কেমন অস্পষ্ট মনে হলো। মুখের এক পাশটা মনে হয়েছিল, মানে মাথার এক পাশটা মনে হয় থেতলে গেছে। মুখের এক পাশে হাসি লেগে আছে। ঠিক তখন দরজায় কলিং বেল বাজতেই থাকে। নিচতলার ভাড়াটিয়া কেয়ারটেকার এসে বলে যে বাঁধন ছাদ থেকে পড়ে গেছে। বাঁধনের মা ড্রয়িং রুমে তাকিয়ে দেখে ওখানে কেউ নেই। সে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে ততক্ষণে তার ছেলের লাশ ধোয়ানো হয়ে গেছে, এখন দাফন হবে। বাঁধনের মা পাগলের মতো আচরণ করছে, বলছে তার ছেলে মরে নাই। তাকে যখন বাঁধনের মুখটা শেষবারের মতো দেখানো হয়, তখন সে আবারও সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফেরে 3 দিন পর। ওর মা এখনো স্বাভাবিক হতে পারেনি। তো এই ছিল ঘটনাটা খুব মর্মান্তিক। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, সবসময় ভালোর দলেই। আমিও ভালো আছি। শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। তো আমি বেশি না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাই। সময়টা 2010 কিংবা 11-এর দিকে। আমি তখন ক্লাস 6 অথবা 7-এ পড়ি। তো সময়টা ছিল রোজার সময়। তো রোজার সময় ছিল। তো আমি এটা আমার আর আমার আরেক কাজিনের ঘটনা। তো ও হচ্ছে আমার সমবয়সী। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের বাসাটা এমন ছিল যে এক বাসা থেকে আরেক বাসা দেখা যায়। তো একদিন হঠাৎ রিকোয়েস্ট করে বললো যে আয় আমরা একসাথে থাকি রাতেবেলা। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে রাতেবেলা একসাথে থাকা যায়। তো আমি যথারীতি তখন ক্লাস মানে পড়ালেখা শেষ করে এরপর রাতে 10টার দিকে বা এমনই 9টা-10টার দিকে ওদের বাসায় গেলাম। আমাদের বাসা থেকে ওদের বাসায় হেঁটে যেতে কাইন্ড অফ জাস্ট 2 মিনিট লাগে। তো ঠিক আছে গেলাম। যাওয়ার পর যেহেতু তখন রোজার সময় ছিল, আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি রাতের বেলা। তো আমরা টিভি দেখছিলাম। এর মধ্যে সবাই শুয়ে পড়েছে। তো আমরা ইউজুয়ালি দুজন একসাথে থাকলে যেটা হয় যে রাতের বেলা টিভি দেখা হয় বা আড্ডা দেওয়া হয়। তো সেইভাবে সবাই বাকি বাসার সবাই শুয়ে পড়েছিল। তো আমি ঘটনা শুরু করার আগে আমি একটি ছোট বর্ণনা দিয়ে দিই যে বাসায় ঘটনাটি ঘটেছে।
সেটা হয়েছে যে ড্রয়িং রুমের বরাবর হচ্ছে আহ, একটি রুম ছিল, আর ড্রয়িং রুম থেকে হাতের ডান দিকে হচ্ছে আমার কাজিনের রুম ছিল। তো আমরা বেসিক্যালি ঘটনাটি ড্রয়িং রুম কেন্দ্র করেই। তো আমরা ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছি, সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। তো আমরা আড্ডা দেওয়ার সময়ের মধ্যে হঠাৎ করে রাতের 2টা কিংবা আম, পৌনে 2টার দিকে এমন একটা শব্দ পেলাম। তো যেহেতু আমি আর ও ঘরের মধ্যে আড্ডা দিচ্ছি, দরজা লাগানো ছিল, টিভি ছাড়া ছিল শুধু। তো আমরা দুই বোন আড্ডা দিচ্ছিলাম, তো ভেবেছি যে অন্য কেউ হয়তো বা উঠেছে। তো আমরা যে দেখি কে উঠেছে। তো আমি জাস্ট দরজাটা খুলে একটু ফাঁকা করে দেখলাম যে কেউ উঠেছে আর কি। এর মধ্যে দেখলাম যে বরাবর যে রুম ছিল, ওদের বরাবর রুমেই থাকতো হচ্ছে ওর দাদা এবং দাদি। তো দেখলাম যে দাদা উঠেছে। তো দাদা রাতের বেলা উঠতেই পারে, অনেক সময় পানি খেতে উঠে, বা আমরা নানা কারণে উঠি রাতের বেলা ওয়াশরুম ব্যবহার করতে হলে। তো দাদা উঠেছে যখন, তো দাদার সাথে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে আমরা অনেক মানে দুষ্টামি করতাম, যেহেতু দাদা। তারপর হচ্ছে মানে আমাদেরকে অনেক আদর করতেন। তো দাদা উঠেছে, আমি যে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কোথায় যাচ্ছেন, আমরা তো টিভি দেখতেছি, আপনি আসেন আমাদের এখানের সাথে টিভি দেখেন। তো দাদা হচ্ছে গিয়ে আমি দাদাকে ডাক দেওয়ার আগে যখন দেখলাম যে দাদা, অ্যাকচুয়ালি দাদার মুভমেন্টটা ছিল হচ্ছে আমি আর কাজিন যে রুমে ঘুমানোর কথা, মানে কাজিনের রুমে, সেই রুমের দিকে উনি যাচ্ছিলেন। তো আমার কথা শুনে দাদা আমার দিকে ফিরে তাকালেন, ফিরে থেকে তাকিয়ে জাস্ট আমার রুমের দিকে, মানে ড্রয়িং রুমের দিকে আসছিলেন। তো আমি খুব মজার ছলে বললাম যে দাদা আমরা তো টিভি দেখতেছি, আসেন আমাদের সাথে বসে টিভি দেখেন। তো এর মধ্যে ঠিক আছে দাদা আসতেছে, আমাদের রুমের দিকে আসছে আর কি। মানে জিনিসটা কেমন, একটু খুব বেশি তাড়াতাড়িও না, আবার খুব বেশি জলদিও না, কাইন্ড অফ যে খুব রিল্যাক্সেশনের মুডে একটা। হ্যাঁ, দাদা আমাদের দিকে আসছে। তো আসার পর যেটা হলো যে আমি আর কাজিন যেহেতু রুমের মধ্যে ছিলাম, মানে ভিতরে ছিলাম। তো দাদা আসার পর সে দেখলাম যে আমার তার এক হাত দিয়ে আমার উম ডান হাতের কবজি ধরেছে। মানে তার এক হাত দিয়ে আমার ডান হাতের কবজির ওখানে ধরেছে অনেক শক্ত করে, প্লাস হচ্ছে আরেক হাত দিয়ে রুমের দরজাটা বন্ধ করছে। তো তখন আমার এক মুহূর্তের জন্য মাথায় আসলো যে রুমের দরজা কেন বন্ধ করছে দাদা। তখন আমি হচ্ছে অনেক ছোট, মানে ক্লাস 6-7 বলতে তখন আমি অনেক ছোট। তখন আমার মাথায় অন্য কোনো কিছু চিন্তা আসার আগে বললাম যে মানে রুমের দরজা বন্ধ করছে এত রাতে বেলা, মানে জিনিসটা একটু ফিসি ফিসি লাগছে। প্লাস দাদার বয়সটা বলি, দাদার বয়স কম হলেও তখন 90-এর কাছাকাছি, বা 85 আমি যদি ধরি। তো 85 বছরের একজন বৃদ্ধার হাতে এত জোর কখনোই থাকবে না, সে এত জোরে আমার হাতটা ধরেছে, আই ক্যান ফিল। সো এরপর কি হয়েছে, দাদা যখন দরজা লাগানোর চেষ্টা করছে, তো আমি র্যান্ডমলি দাদার সাথে কথা বলতেছিলাম যে দাদা কি হয়েছে, বা আপনি আসেন বসেন আমাদের সাথে। তখনও আমি দুষ্টামির মুডেই আসছি। এর মধ্যে কি করেছে আমার কাজিনটা, কি করেছে সামহাও, যখন দাদা মানে আমার আর দাদার কনভারসেশন হচ্ছিল, সামহাও সে এই রুম থেকে বের হয়ে ওর রুমের দিকে চলে গেছে। তো ওর রুমের আর ড্রয়িং রুমের ডিস্টেন্সটা কাইন্ড অফ কত, একটা রুমের মতো, মানে 7-8 ফিটের মতো ডিস্টেন্স হবে ওর রুমের মধ্যে আর ড্রয়িং রুমের মধ্যে। তো ও কিন্তু চলে গেছে। তখন আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে এখান থেকে বের হব, কারণ এটা খুব আনবিলিভেবল, মানে যে জিনিসগুলো হচ্ছে আমার সাথে। দাদা মেন কথা হচ্ছে দাদা কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি দাদার সাথে অনবরত কথা বলছি, কিন্তু দাদা কোনো রিপ্লাই দিচ্ছে না। তো এরপর হচ্ছে আমি হাতটা ছেড়ে, আল্লাহর কি রহমত আমি জানি না, আমি হাত ছেড়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে ওর রুমে যে ড্রয়িং রুম থেকে ওর রুমে যে দরজাটা লাগিয়ে জাস্ট আমি কাঁপা শুরু করেছি যে মানে কি হলো, মানে কি হচ্ছে। তো আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম তুই আমাকে রেখে কেন চলে আসলি। তো হি ওয়াজ লাইক যে আমি বের হওয়ার পর তোমাকে নিয়ে আসতাম। তো ও মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল। তো আমরা চলে আসার পর এর একটু পরে ড্রয়িং রুমে, যেহেতু আমরা বললাম যে ড্রয়িং রুমে আমরা আড্ডা দিচ্ছিলাম, টিভি দেখছিলাম, তো সেখানে আমার একটা টেলিফোন সেট ছিল। তখন আর কি ল্যান্ডলাইন আমরা যেগুলো ইউজ করি, তখন ল্যান্ডলাইন ছিল। তো ল্যান্ডলাইন বেজে উঠলো রাতের, তখন মানে অলমোস্ট 2টা বেজে গেছে। তো ভাবলাম ল্যান্ডলাইনের মধ্যে এত রাতে বেলা ফোন দেওয়ার তো কোনো মানুষ নাই, এত রাতে বেলা কেন ফোন বাজবে। তা আমরা আরো নার্ভাস হয়ে গেছি যে এত রাতে বেলা কি ফোন দিল, আমরা কি উঠে ফোন ধরবোই কিনা বা যাবো কিনা, এই সাহসটুকু আমাদের আর হচ্ছে না। তো এরপর অলমোস্ট
এমন মানে এত ভয় করছিল, ভয় কাট মানে আর এখান থেকে হিল করার কোনো কিছু পাচ্ছিলাম না যে আমরা কাউকে ডাক দিয়ে বলবো কাহিনী বা এরকম কিছু, কোনো কিছুরই সাহস হচ্ছে না। তো একটু সাহস সঞ্চার করলাম, যেহেতু রোজার দিন, 2:30-3:45 দিকে সবাই উঠে যায় সেহরির জন্য। তো সেহরির জন্য যখন উঠলো সবাই, তখন আমরা দেখলাম সবকিছু নর্মাল বলতে আমরা যে সোফার রুমে ছিলাম সেখানে টিভি দেখছিলাম, সেখানে সবাই যে খাওয়া দাওয়া করছে, মানে ইউজুয়ালি সেহরির সময় তারা টিভি দেখে দেখে মানে দেখা যায় যে টিভির সামনে বসে বসে খাওয়া দাওয়া করে আর কি। তো সেখানে দেখলাম দাদাকেও সে নর্মালি খাওয়া দাওয়া করছে, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তো আমার আর সেদিন আর খাওয়া দাওয়া মানে সেহরিতে আর খাওয়া হলো না, মানে আমার ভালো লাগছিল না। আমার কথা হচ্ছে আমি কতক্ষণে বাসায় আসবো। তো আমি আমার কাজিনকে বললাম যে আমি এখনই বাসে যেতে চাই। তো আমাকে বললো দরকার নেই এখন, না তো তুমি এখন কিভাবে যাবে? আমি বলছি না, আমার বাসায় মানুষ উঠছে সেহরি খাওয়ার জন্য, so আমি চলে যাব। তো বলছে না থাক, আমি সকালবেলা উঠায় তুমি সকালবেলা উঠেই চলে যাবো, এখন রাতের বেলা গেলে দরকার নেই। তো আচ্ছা ঠিক আছে। তো এরপর সবাই যখন উঠলো, সবকিছু সিচুয়েশন খুব নর্মাল, মানে তখন একটু সাহস সঞ্চয় হলো। তো সেদিন চলে গেল, সকালবেলা উঠে আমি বাসায় চলে আসলাম। তো ওই দিনের কাহিনী বা ওই দিন রাতের বেলার কাহিনী আমি কাউকে বলিনি। তো 2 দিন পর আমার সেই কাজিন আমার বাসায় আসছে। তো বাসায় আসার পর বললো যে তুমি কি কাজিন মানে কথা কি কাউরে বলছো নাকি? তা আমি বললাম না, আমি তো কাউকে বলি নাই, কিন্তু আমি কি বলবো? তো বলতেছে শোনো তাহলে আমি তোমাকে একটা কথা বলি, আসলে ওই দিন রাতের যা হয়েছে আমি জানি এটা বললে তুমি আরো ভয় পেয়ে যাবা। আমি বলছি কি হয়েছে? বলে কি আসলে মানে দাদা উঠে নাই সে রাতের বেলা। বলছি কেন? তাহলে আমরা কার সাথে কথা বলছি? বলে কি অ্যাকচুয়ালি দাদা উঠে নাই, কারণ দাদু যখন ঘুমায় মানে দেখা যায় যে দাদু যখন মানে দাদা যখন উঠবে তখন দাদুকে পার হয়ে উঠতে হয়। তো যেটা হয় যে দাদা উঠলে অবশ্যই দাদু বুঝবে। তো আমরা যখন দাদুকে জিজ্ঞেস করেছি যে দাদু তুমি কি মানে রাতবেলা উঠা হয়েছিল কিনা, তখন দাদু বলছে যে না উঠি নাই, আমরা উঠিই নাই, আমরা সেরির আগে কেউই উঠি নাই। প্লাস হচ্ছে আমরা আরো শব্দ পাইছি যে তোরা টিভি দেখতেছিলি, তো আমরা তো উঠি নাই। আর উঠলেও তো আমি বুঝতাম, তোর দাদা উঠলে আমি বুঝতাম, কারণ আমাকে পার হয়ে তো তার নামতে হবে খাট থেকে। তাদের আবার অনেক বড় পালং ছিল, উঁচা পালং, আগের দিনের যে পালং গুলো থাকে। তো তো চিন্তা করলাম তো ওটা কে ছিল? তো বলছে না আমরা তো যখন, তারপরে ও আমাকে অনেক কিছু, আমরা অনেক ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করলাম যে আমরা যখন সিঁড়ির সময় উঠেছিলাম তখন দেখলাম যে সবকিছু নর্মাল, তখনই তো দাদাও খুব নর্মাল বা সবকিছু সচরাচর যেভাবে চলে, যেরকম পরিবেশ থাকে সেরকম পরিবেশই। তো সেখানে কে ছিল? দাদা ছিল না। প্লাস হচ্ছে গিয়ে মানে এত মানে একটা বৃদ্ধ মানুষের এত শক্তি কখনোই আমি জানি না কখনো হতে পারে কিনা, কারণ আমি যখন আমাকে হাত ধরেছে আমার মনে হয়েছে যে আমি হাতটা ছুটাতে পারবো না। আর এরকম করে এরকম বিহেভিয়ারের কোনো মানে হয় না, কারণ এসে দরজা লাগানোর পর তার মুখে র্যান্ডমলি একটা মুচকি হাসি ছিল। সে কিন্তু কোনো কথা বা কোনো কনভারসেশন আমাদের সাথে বাড়ায়নি বা কোনো কনভারসেশন আমাদের সাথে করেনি। তার মুখে একটা